নিজেকে দেখতে আসা পাত্রপক্ষের সাথে পরিচিত মুখ দর্শন করে চমকে উঠল পুষ্প। পাত্র একজনই অ্যান্টি স্পেশালিস্ট। আর অবাক করা বিষয় হলো পুষ্প দুবার চিকিৎসা নিতে এই ডক্টরের কাছেই গিয়েছে, ডাক্তার রাফুন। সপ্তর তাকে মনে আছে কিনা জানা নেই, কেননা সে গিয়েছিল 2 বছর পূর্বে। আর একজন ডক্টরের কাছে দিনে কয়েকশো রোগী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, পুষ্পকে মনে থাকার কথাও না। পাত্রী দেখার পর সবার পছন্দ হলে দুজনকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো। বর্তমানে রেস্টুরেন্টে একাকী পাত্র পাত্রী দেখা হলেও রাফুনের মা সাফ সাফ জানিয়ে দিলেন, সে তো ওরা দেখা করলে করবি, কিন্তু এখন আমার সাথে গিয়ে পাত্রী দেখবি, চল। সব ঠিকঠাকই ছিল, মাঝে বিপত্তি ঘটালো রাফুনের মা। পুষ্পের চাচাতো ভাইকে মুসলমানি করানো হয়েছে। ঘরে বসে থাকতে থাকতে বেচারা বিরক্ত, তাই লুঙ্গি ধরে বসার ঘরে হাঁটাহাঁটি করছে। পুষ্পের চাচি ধমক দিয়ে নাবিলকে বলল ঘরে বসে থাকতে। ব্যাপারটা চোখে পড়ল রাফুনের মা রোকসানার চোখে। তিনি এবার রাফুনের মুসলমানের সময়কার কথা জুড়ে দিলেন। রাফুন লজ্জা পেল, মায়ের উপর মনে মনে বিরক্ত হলেও তা প্রকাশ করল না। একান্ত কথা বলার জন্য দুজনে সাদকেই বেছে নিল। রাফুন স্পষ্টভাষী, তাই সরাসরি প্রশ্ন করল, আমাকে আপনার পছন্দ হয়েছে? পুষ্প কানের পাশে কয়েক গাছি চুল গুজে নিল। মনে মনে উত্তর ঠিক করতে গিয়েও শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। ডাক্তার রাফুনের প্রশ্নের কি দেওয়া যায়। রাফুন কিছুটা সময় নিয়েই বলল, আপনার কি অস্বস্তি হচ্ছে? তবে থাক, আপনি না হয় পরে কারো কাছে নিজের মতো জানিয়ে দেবেন। এই পর্যায়ে এসে পুষ্প জবাব দিল, আপনার মধ্যে অপছন্দ হওয়ার মতো কিছু খুঁজে পাইনি। তাছাড়া আপনাকে আমার জানা নেই। শুধু বাহ্যিক দিক থেকে দেখতে গেলে অপছন্দ করার মতো মানুষ নন আপনি। রিন রিনে কণ্ঠে। উত্তরে মুচকি আসলো রাফুন। মেয়েটার বুদ্ধি আছে বটে, যথাযথ উত্তর দিয়েছে, হোক না সময় নিয়ে। রাফুন সুমিষ্ট কণ্ঠে জবাব দিল, আমারও আপনাকে পছন্দ হয়েছে। সমস্যা নেই, জানাশোনা ধীরে ধীরে হয়ে যাবে। কিছুক্ষণ কথা বলে নিয়ে দুজনেই সিঁড়ির ঘরে পা রাখলো। পুষ্প পিছিয়ে গিয়ে রাফুনকে জায়গা করে দিল আগে যাওয়ার জন্য। রাফুন আগেই নামলো। পেছন থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে গেল রাফুন। বসার ঘরের অনেকেই চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে আসলো। পুষ্প অসাবধানতা বশত সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। তার ধারণা পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। বিয়ের কথাবার্তা এখনো ঠিক হয়নি, তার আগেই পা ভেঙে গেল। তার মানে বিয়েটা তার জন্য শুভ নয়। রাফুন অনুতপ্তের সুরে বলল, আমার উচিত ছিল আপনার পাশাপাশি হাঁটা। পুষ্পের পা ধরে চেক করতে গেলেই পুষ্প একটু পিছিয়ে যায়। ততক্ষণে সবাই এসে উপস্থিত। পুষ্পের মা এসে মেয়েকে ধরলেন। হাঁটতে পারছে না পুষ্প, তবে প্রচণ্ড ব্যথায় কাঁদছে ওরা। তাকে স্বাভাবিক থাকতে দেখে রাফুন ভাবলো তেমন গুরুতর কিছু হয়নি। তবুও সে লক্ষ্য করলো পুষ্পকে দুপাশ থেকে দুজন ধরে ঘরে নিয়ে গেল। রাফুনের মা কিছুক্ষণ আফসোস করলেন মেয়েটার জন্য। ডিউটি থেকে ছুটি নিয়ে নিজের বিয়ের পাত্রী দেখতে গেলেও সেখান থেকে ফিরেই আবার হসপিটালে দৌড় লাগিয়েছে রাফুন। হসপিটালে পৌঁছে সে অবাক হলো, পুষ্পকে দেখে এগিয়ে গেল। পুষ্পের চাচাতো ভাই উমাইয়ের বলল পুষ্পের নাকি পা মচকে গিয়েছে। পা মচকে গেলে সাধারণত মেয়েদের চেঁচামেচি করে সবার সেবা যত্ন নেওয়ার কথা থাকলেও পুষ্প মেয়েটা কাঁদল না। ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। এদিকে পুষ্প যেন পণ করেছে সে এই বিয়ে করবে না। একটা মেয়ে পা ভেঙে বসে আছে, অথচ তার পাশ দিয়ে হেঁটেও তাকে ধরতে পারল না। একজন ডক্টর হয়ে অন্যকে জখম করে আবার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এমন মানুষকে বিয়ে করলে দেখা যাবে 2 দিন পর তাকে হাসপাতালে দৌড়াতে হচ্ছে। পুষ্পের মচকানো পা ঠিক হওয়ার পরপরই বিয়ের কথাবার্তা চলল। পুষ্প কথার ছলে জানিয়ে দিল সে এখন মোটেও বিয়ে করতে প্রস্তুত নয়। সংসার সামলানোর মতো মানসিকতা এখনও তার হয়ে ওঠেনি। ব্যাপারটা যেহেতু দুটো পরিবার নিয়ে জড়িত, তাই কথাটি গিয়ে পৌঁছালো রাফুনের মায়ের কানে। সেখান থেকে রাফুন জানল, সে পুষ্পের নাম্বার নিয়ে ফোন করলো। রোগী দেখার পর নিজের একটু বিশ্রাম নেওয়ার সময়টুকু পুষ্পর সাথে দেখা করার কাজে লাগালো। দুজনেই মুখোমুখি একটা রেস্টুরেন্টে বসে রইল। রাফুন নিজ থেকেই বলল, আপনি সেদিন বলেছিলেন আমার অপছন্দ হওয়ার মতো
কিছুই নেই। আর এখন বলছেন বিয়ের জন্য প্রস্তুত না। কথাটি আমাকে প্রথম দিন বললেই হতো। আমি কিন্তু অপমানিত বোধ করছি। পুষ্প বিরক্তি প্রকাশ করলো। থমথমে গলার স্বর বের হলো। দেখতে যাওয়ার পরেই আমার পায়ের এই দশা। বিয়ের পর নিশ্চয়ই আমাকে হসপিটালের বেডে সংসার করতে হবে। আমি নিজের এমন করুণ পরিণতি মেনে নিতে পারবো না। ভেতর থেকে শব্দ করেই ছাড়লো রাউফুন। কপালে 3 আঙ্গুল ঘষে বলল, এই ছোট্ট কারণে আপনি বিয়ে না করে আমাকে অপমান করছেন। তাছাড়া আপনার নাকি এমনিতে 2 দিন পর হসপিটালে আসার অভ্যাস আছে শুনলাম। আপনার নাকের যে অবস্থা, এতে করে 2 দিন পরেই আপনাকে আপনার হাজব্যান্ড বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। তার চেয়ে বরং আমি জেনে শুনেই আপনাকে বিয়ে করেছি। সমস্যা হলেই রোগীর চিকিৎসা করে ফেলতে পারবো সহজেই। এতে আপনারই কিন্তু লাভ, বাড়তি চিকিৎসা খরচ লাগবে না। পুষ্প রাগের বহিঃপ্রকাশ হিসেবে চোখ পাকিয়ে তাকালো। নাকের পাটা ফুলিয়ে খানিকটা টেবিলের উপর ঝুঁকে বলল। মজা করছেন আমার সাথে? রাফুন মিটিমিটি হাসলো। 2 বছর আগে পরপর 2বার পুষ্প নাকের সমস্যা নিয়ে এসেছিল তার কাছে। চিকিৎসার এক পর্যায়ে রাফুন জিজ্ঞেস করলো, বিয়ে হয়েছে? পুষ্প না জানালো। রাফুন তখন হেসে উঠে বলল, তাড়াতাড়ি নাক ঠিক করুন, নয়তো বিয়ের পর হাজব্যান্ড বলবে হাসতে হাসতে দিন পার হচ্ছে, কাজ করবে কে? এখন সেই হাজবেন্ড হওয়ার সুযোগ বোধহয় আল্লাহ রাফুনকেই করে দিচ্ছে। কত হাজার হাজার রোগী আসে রাফুনের কাছে, সবাইকে মনে থাকার কথা নয়। সেদিন পুষ্পের চাচাতো ভাই উমাইয়ের বলেছিল, পুষ্প তো আপনারই রোগী, 2বার আপনার কাছে গিয়েছিল চিকিৎসার জন্য। তখন মাথার জোর দেওয়া কিছুটা মনে পড়েছিল রাফুনের। তাই তো তার হবু বউ তারই রোগী। পুষ্প সাপ সাপ জানিয়ে দিল সে বিয়ে করবে না রাফুনকে। রাফুন এতে যেন আরও আগ্রহ পেল। উপযুক্ত কারণ দেখালে হয়তো রাফুন এমনি এমনি মেনে যেত, কিন্তু লেইম একটা কারণ দেখিয়ে তাকে তার পেশাকে অপমান করবে কেন? রাফুন রাতে পুষ্পের পরিবারকে জানালো তাদের বিয়ে হলেও এখন পুষ্পকে সংসার করতে হবে না। পুষ্প সময় নিক, নিজেকে গুছিয়ে ওর যখন মনে হবে ও সংসার করার জন্য তৈরি, তখনই আসবে শ্বশুরবাড়ি। এ নিয়ে আর কারো আপত্তি রইল না। পুষ্পের দাদা গদগদ হয়ে উঠলেন। নাতনির জন্য বুঝি সঠিক পাত্রই পেলেন। খাপে খাপ মাইন কারবাব। এবার আর পুষ্প তিরিং তিরিং করতে পারল না। কারো সাথে না পেরে অগত্যা বিয়ের জন্য প্রস্তুত হলো। এসব কিছুর মাঝে তার একজন মানুষকে খুব মনে পড়ল। মানুষটি যদি তাকে একটু ভালোবাসতো তবে কি হতো? একটু ভালোবাসাই কি বেশি কিছু? লম্বা একটা দীর্ঘশ্বাসে বুক ভার হলো পুষ্পের। ভাবনার মাঝেই রেহানা খালা এসে বারান্দায় হাজির হলেন। চোখ মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি পেটের কথাটুকু উগরে দিতে না পারলে শান্তি পাবেন না। পুষ্প বলল, খালা যা বলতে এসেছো বলে ফেলো। রেহানা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, আম্মাজান হুনো, তুমি এই বাড়িতে বিয়া কইরো না, তাদের গ্যাস ছাড়া অভ্যাস আছে। গ্যাস ছাড়ার অভ্যাস আছে মানে কি? পাত্রের লগে যে বেটা লোকটা আইছিল না, হে ফুস ফুস করে গ্যাস ছাড়ে। আশ্চর্য, গ্যাস তো সবাই ছাড়ে, এতে অবাক হওয়ার কি আছে? রেহানা খালা মুখে কাপড় দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললেন, আমি মনে করেছিলাম যারা অফিস আদালতে কাম করে তারা গ্যাস ছাড়ে না। রেহানা খালা রাজগুবি কথায় খুব হাসি পেল পুষ্পের। উনি মাঝে মাঝেই আজগুবি চিন্তাধারা নিয়ে তার কাছে আসে। বাড়িতে রান্নাবান্নার কাজের পাশাপাশি রেহানা খালা যেন এই বাড়ির একজন সদস্য হয়ে উঠেছেন। খুব বেশি আয়োজন না করে পরিবারের কিছু মানুষের উপস্থিতিতে বিয়েটা হয়ে গেল। বিয়ের পরপরই পুষ্প ঘরের দরজা বন্ধ করে দিল। রাফুনের সাথে কথা বলল না। সবাই থাকতে বললেও রাফুন হসপিটালের তারা দেখিয়ে সেই রাতটুকুও থাকলো না। বলতে গেলে পুষ্পের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে থাকতে চাইল না। 2 দিন পরেই পুষ্পের জ্বর হলে খবর পেয়ে সব ছেড়ে ছুড়ে রাফুন পুষ্পদের বাসায় এসে উঠল। অস্থির হয়ে বলল, এ কি পুষ্প, তুমি জ্বর বাঁধিয়ে ফেললে? নাকের অ্যালার্জিটা বাড়লে না হয় আমি চিকিৎসা করতাম, কিন্তু আমি তো শুধু জ্বরের চিকিৎসা করি না। সবার সামনে এই কথাগুলো বলল রাফুন। লজ্জায় পুষ্পের মাথা কাটা যাচ্ছে।
এই লোক বিয়ে হতে না হতেই তাদের বাড়ি উঠে বসে আছে, আবার আপনি থেকে সুর করে তুমিতে নেমে গিয়েছে। সবাই মুখ চেপে আসলো। একে একে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই পুষ্প কপট রাগ দেখিয়ে বলল, আপনাকে এখন কে আসতে বলেছে? তুমি রাগ করছো? আমি এ দুদিন আসিনি বলে? আচ্ছা, এখন থেকে রোজ আসবো, তোমাকে দেখে যাব। দয়া করে রাগটা একটু কমাও। পুষ্পের কপাল চাপড়াতে ইচ্ছে করছে, মনে মনে বলল, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? বোঝালাম কি আর এই লোক বলছে কি? এটা আসলে ডাক্তার নাকি মানসিক রোগী? রাফুন ঠিক করলো আজ রাতটুকু শ্বশুর বাড়িতেই কাটাবে। রাফুন ওয়াশরুম থেকে এসে খুঁটি গেড়ে বসে রইল। বাড়ির জামাই রাতটুকু থাকবে বলে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাফুনকে বসে থাকতে দেখে পুষ্প বলল, আমার জ্বর শুনে এসেছেন? আমাকে দেখা শেষ? তাহলে এখনো বসে আছেন কেন? নিজের বাসায় যান, আপনার ডিউটি নেই? রোগীরা আপনার জন্য বসে আছে, যান। রাফুন চোখ মুখ কুঁচকে নিল। কথাটি তার মোটেও পছন্দ হয়নি। অবাক হওয়ার সুর তুলে বলল, আমাকে দেখে তোমার এতই দায়িত্বজ্ঞানহীন মনে হয়? আমার বউ জ্বরে মরে যাচ্ছে, তাকে ফেলে আমি কিভাবে হসপিটালে যাব? আমি প্রথমবার তোমাকে বুদ্ধিমতী ভাবলেও এখন মনে হচ্ছে তুমি মাথা মোটা। তেতে উঠল পুষ্প। এই মানসিক রোগী বলে কি সে নাকি মাথা মোটা? দাঁত কিরমির করে বলল, আপনি এখানে থেকে কোন রাজ্য উদ্ধার করে ফেলবেন শুনি? আপনি এমন ভাব ধরেছেন যেন আপনি থাকলেই আমি সুস্থ হয়ে যাব। রাফুন জবাব দিল না। ঘর ছেড়ে বের হলো। পুষ্প স্বস্তির শ্বাস ফেলল। অবদার্থটা বিদায় হয়েছে, আপদটা বিদায় হয়েছে। নাবিলের ক্ষত শুকিয়ে গেছে, এখন সে হাঁটাচলা দৌড়ঝাঁপ করতে পারছে। নতুন দুলাভাই পেয়ে সে অনেক খুশি। রাউফের গলায় ঝুলে পড়ে এখন আর নামতে চাইছে না। নাবিল বলল, আচ্ছা দুলাভাই, তোমারও কি আমার মতো মুসলমানি হয়েছে? রাফুন যেন বিষম খেলো, তবু হে 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 করে হেসে বলল। শালাবাবু, মুসলমানই সবারই হয়। নাবিল কৌতূহল দেখিয়ে বলল, কই দেখি দেখি। রাফুনের এবার ইচ্ছে করলো এই কৌতূহলের বাচ্চাটাকে তুলে আছাড় মারতে, কিন্তু মনের ইচ্ছাকে মনেই চাপা দিয়ে রাখলো। নয়তো এরা তার নামে কেস করবে। বউ হয়তো আর তার ঘরেই উঠবে না। নাকের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে বলবে। নে রাজাকারের বাচ্চা, সাইন করে দে। রাফুন ওয়াশরুমের নাম দিয়ে কোনো মতে উঠে গেল। খাবার টেবিলে সবাই বসলেও পুষ্প আসলো না। তার খাবার ঘরে দিয়ে আসা হলো। এদিকে নাবিল ধরে ধরে সবাইকে বলছে, জানো, আমার মতো দুলাভাইয়েরও মুসলমানি হয়েছে। খাবার টেবিলে রাফুনকে লজ্জায় পড়তে হলো। সবাই মিটিমিটি হাসলেও নাবিলের বাবা ব্যাপারটাকে ধামাচাপা দিতে কথা অন্যদিকে ঘুরিয়ে নিল। রেয়ানা খালা এখন দৌড়ে পুষ্পের ঘরে আসলো কথাটি চালান করতে। পুষ্প মাত্র মুখে খাবার তুলল, হন্তদন্ত হয়ে রেহানা খালাকে ঢুকতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রেহানা খালা গড় করে বলতে লাগলেন, আম্মাজান, তোমার জামাই নাবিলকে বলেছে তারও নাকি মুসলমানি হয়েছে। পুষ্পের গলায় খাবার আটকে গেল। লোকটাকে মানসিক রোগী ভাবলেও এখন মনে হচ্ছে চূড়ান্ত লেভেলের অসভ্য লুচ্চা। ছোট মানুষকে এসব কি বলছে? পুষ্প পানি পান করে ঝাঁঝালো কণ্ঠে বলল, খালা, তুমি আমাকে এসব শোনাতে এসেছো? কাজ নেই তোমার? ধমক খেয়ে সুরসুর করে রেহানা খালা বেরিয়ে গেল। প্রথম পুষ্প ওনাকে আপা ডাকলেও রেহানার ঘোর আপত্তি জানিয়ে বললেন, আম্মাজান, আমার কোনো বই নাই, তাই খালা ডাকনেরও কেউ নাই, তুমি আমাকে খালা ডাকিও। ব্যাপারটা বয়স অনুযায়ী বেখাপ্পা হলেও রেহানার পীড়াবাড়িতে খালাই ডাকতে হয়। খাবার শেষ করে রাফুন ঘুমানোর জন্য পুষ্পের ঘরে চলে আসলো। এসেই পুষ্পের পাশে শটান হয়ে শুয়ে পড়ল। পুষ্প রেগে গিয়ে বলল, আপনি এখনো যাননি? এখানে শুয়ে আছেন কেন? রাফুন চোখ বন্ধ রেখেই বলল, তোমাদের সবাই এত রিকোয়েস্ট করলে যে না থেকে পারলাম না। জামাই মানুষের তো ভাব দেখানো খাটে না। রাফুন বড় একটা মিথ্যা বলল পুষ্পকে। কেউ তাকে থাকার জন্য জোরাজুরি করেনি। দুই একবার অবশ্য বলেছিল, তাই সে থেকে গেছে। আর আজ যেতে ইচ্ছে করছে না। তার মিথ্যাটা পুষ্প ধরতে পারলেও কিছুই বলল না। একে কিছু বলেও লাভ হবে না।
পুষ্প ফোঁস করে নিঃশ্বাস ফেলে এক পাশে শুয়ে রইল। তার ঘুম আসছে না। পাশে আস্ত এক আপদ থাকলে ঘুম আসে কিভাবে? ছটফট করতে করতে এক সময় ঘুমিয়েই পড়ল। সকালে ঘুম ভাঙতেই পাশ ফাঁকা পেল। রাফুন নেই। তাহলে কি ওয়াশরুমে গিয়েছে? পুষ্প ওয়াশরুম চেক করে দেখলো দরজা খোলা। তাই আর মাথা ঘামালো না। শরীরটা মোটামুটি ভালো লাগছে। ঠিক করলো আজ ভার্সিটি যাবে। নাস্তা করতে গিয়ে টেবিলেও রাফুনকে দেখলো না। নাবিলের বাবা মানে পুষ্পের ছোট চাচা জিজ্ঞেস করলেন। কি ব্যাপার, জামাই কোথায়? পুষ্পের মা বললেন, জামাইকে দেখলাম সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই বলল হাসপাতাল থেকে জরুরি কল এসেছে। পুষ্পের কোনো হেলদোল নেই। সে এক মনে খেয়ে যাচ্ছে। ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিল। মনে হচ্ছে কতদিন পর তাদের দেখা। এক পর্যায়ে জুই বলল, হ্যাঁ রে পুষ্প, তো ডাক্তারকে তো দেখালি না। পুষ্প বিরক্ত হয়ে বলল। আমি কি ডাক্তারকে সারাদিন সাথে নিয়ে ঘুরি? ইমরান বলল, ডাক্তার নিয়ে ঘুরতে গেলে ডাক্তারি করবে কে? ছবি দেখা, বলদ কোথাকার। পুষ্প এবারও সবার আশায় পানি ঢেলে দিয়ে বলল। ছবি নেই। সবাই হতাশ হলো। পিয়া বলল, কি বলছিস, ছবিও নেই? এটা বিশ্বাস করা যায়? পুষ্প গাল ফুলিয়ে বসে রইল। অসহায় থমথমে গলায় রাহুনের ব্যাপারটা খুলে বলল। সবাই অট্ট হাসিতে মেতে উঠেই রিয়াদ বলল, তোর ডাক্তার দেখছি হেভি রোমান্টিক, বউ সোহাগী। তাহলে তো এই পাগল ডাক্তারকে দেখতেই হচ্ছে। সবাই সাথে সুর মেলালো। পুষ্প বিরক্ত হয়ে আড্ডার আসর ছেড়ে উঠে পড়ল। পিছু পিছু রিয়াদ, ইমরান, প্রিয়া, জুই উঠে আসলো। তারা বলল, একটু তোর মানসিক রোগীকে কল দিয়ে আসতে বল, আমরা একটু দেখি ট্রিটফিট নেব না। পুষ্প কল দিল না। তার ইচ্ছে হলো না। শুধু মনে হচ্ছে এই লোক আজ তার সাথে দেখা করলে সারাদিন তার সাথে চিপকে থাকতে চাইবে। তার যদি লেজ থাকতো তবে এই ডাক্তার তার লেজ ধরে ঝুলে পড়তো। সবাইকে দমিয়ে রাখতে পুষ্প বলল, চল, আজ আমার পক্ষ থেকে ট্রিট দেব সবাইকে। ডাক্তারের কাছ থেকে অন্যদিন নিয়ে নিস। আজ রোগী দেখায় মন বসছে না রাফুনের। বুকের ভেতর দ্রিম দ্রিম হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। মনে হচ্ছে ডানা ভাঙা পাখির মতো ছটফট করতে করতে মরে যাবে। জ্বর জ্বর অনুভূতি হচ্ছে, জিহ্বা তিক্ত স্বাদে বিষাদে পূর্ণ। তবুও নিজেকে ঠিক রেখে রোগী দেখে যাচ্ছে। বাড়ি ফিরে ভাবলো একটু ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। গত রাতে সে ঘুমাতে পারেনি, শুধু ঘুমিয়ে থাকার ভান ধরেছিল। পুষ্প যে অর্ধেক রাত পর্যন্ত বিনা ঘুমে ছটফট করেছে সে সবই টের পেয়েছে সে, কিন্তু কিছুই বুঝতে দেয়নি। তাই তো সকাল সকাল পুষ্পকে না জানিয়ে হসপিটালের বাহানা দিয়ে চলে এসেছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুম দিল রাফুন। ঘুম পুরোপুরি হলেও তার ভেতরের উত্তাল ঢেউ কমল না। হার্টবিট কি বেড়ে যাচ্ছে? সাংঘাতিক কাজ কারবার। এসব কি হচ্ছে? কিছুক্ষণ হাঁটাহাঁটি করেও শান্তি মিলছে না। জ্বর জ্বর অনুভূতি হতেই গলায় কপালে হাত দিয়ে চেক করলো। না, সব তো ঠিকই আছে। শরীরে জ্বর নেই, তবে কি তার অন্তরে জ্বর হয়েছে? বারান্দার গ্রিল চেপে রাতের ব্যস্ত নগরীর দিকে দৃষ্টি ফেরালো পুষ্প। মানুষের জীবনটা ছোট্ট, আবার অনেক বড়। যারা সুখী মানুষ তারা ভাবে জীবন এত ছোট কেন, আর যারা দুঃখী, দুঃখ তাদের নিত্যকার সঙ্গী, তারা ভাবে জীবনটা কত বড়। আসলে সুখের মুহূর্তগুলো খুব সহজেই চোখের পলকে কেটে যায়, আর দুঃখের সময়টা যেন যেতেই চায় না। পুষ্প নিজেকে সুখী মানুষ দাবি করলেও ভেতরে ভেতরে কোথাও না কোথাও আস্ত এক বিষাদ পুষে রেখে অভিমানের পাহাড় তুলে বেঁচে আছে মেয়েটা। পুষ্পের ভাবনায় ছেদ পড়ল মোবাইল ফোনের শব্দে। বারান্দা থেকে সরে এসে ফোন হাতে নিল। আননোন নাম্বার। রিসিভ করেই সালাম দিল পুষ্প। ওপাশ থেকে সালামের উত্তর দিয়েই ঝটপট কথা শুরু করলো রাফুন। অস্থির কণ্ঠে বলল, পুষ্প, আমি বোধহয় তোমাদের বাড়িতে আমার জ্বরের ঔষধ ফেলে এসেছি, একটু খুঁজে দেখবে? পুষ্প রাফুনকে চিনতে পেরে অবাক হয়ে বলল, জ্বরের ওষুধ? কিন্তু আপনি আমাদের বাড়িতে জ্বরের ওষুধ আনলেন কখন? রাফুন এই রকম অস্থির কণ্ঠে বলল, আমি কোনো ঔষধ নিইনি তো, কিন্তু তোমাদের বাড়িতেই আমার জ্বরের ঔষধটা আছে, আমি নিশ্চিত। পুষ্পকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রাফুন। আশ্চর্য হলো পুষ্প।
রাফুনের ফোন করার আগামাথা খুঁজে পেল না। এরপর 3 দিন কেটে গেল। রাফুনের কোনো কল মেসেজ বা তার দেখা পেল না। হুট করে 4র্থ দিন রাফুন এসে হাজির হয় পুষ্পদের বাড়ি। পুষ্পের উপন্যাসের বই পড়ার নেশা হলেও একাডেমিক বইগুলো তেমন ছুঁয়ে দেখা হয় না। আজ একাডেমি বই নিয়ে বসলো। পড়তে পড়তেই বসার ঘর থেকে শোরগোলের শব্দ ভেসে আসলো। সবার সাথে রাফুনের ভারী কণ্ঠস্বর চিনতে অসুবিধা হলো না পুষ্পের। লজ্জায় তার মাথা হেঁট হয়ে যাচ্ছে। রাফুনের এত আসা যাওয়াতে সবাই কি ভাববে? সে কি এখনো একবারও শ্বশুর বাড়ি গিয়েছে? অথচ বিয়ের পর এ নিয়ে 2বার শ্বশুর বাড়ি আসলো রাফুন। পুষ্পের আর পড়ায় মন বসলো না। ঘরেই পাইচারি করলো কিছুক্ষণ। রোগী দেখা শেষ করেই রাফুন এখানে চলে এসেছে। একটিবারও পুষ্পের কথা জিজ্ঞেস করেনি। ভাবখানা এমন যেন সে পুষ্পকে চেনেই না। এ বাড়িতে এমনিতেই আসা, অথচ ভেতরে ভেতরে লাফিয়ে ওঠা হৃদযন্ত্রটাকে চেপে ধরে বলছে, ভাই একটু থাম, আর একটু অপেক্ষা কর। রাফুন মনে মনে সবার উপর রাগ হলো। কি আশ্চর্য, কেউ একবারও তাকে পুষ্পের ঘরে যেতে বলল না, কিংবা পুষ্পকে ডেকে দিল না। অথচ কেউ এতটা ফর্মালিটির আশায় বসে নেই। সবাই ভাবছে বাড়ির জামাই যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে তার বউয়ের সাথে দেখা করবে। এদিকে আতঙ্ক বাড়াতে নাবিল এসে হাজির। এই কৌতূহলের বাচ্চাকে বিশ্বাস নেই। কখন কৌতূহলের জোরে উল্টাপাল্টা কিছু জানতে চায়। সে এসেই দুলা ভাইয়া বলে গলায় ঝুলে পড়েছে। খাবারের সময় পুষ্পের সাথে দেখা হলেও কথা হলো না। গোলাপি রঙের থ্রিপিসে পুষ্পকে বড্ড মারিয়েছে। খাবার শেষে পুষ্পের সাথে কথা হলো। তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, এখানে তো আমার হাত খরচের টাকা আছে, এখন থেকে এই দায়িত্বটাও আমার। আজ আসি। পুষ্পকে আর কিছু বলার সুযোগ দিল না রাফুন। বেরিয়ে পড়ল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলো। সবাই থাকার জন্য আজ জোরাজুরি করলেও রাফুন থাকলো না। যে কাজে এসেছে সেটা শেষ। এখন এখানে থেকে লাভ নেই, বরং বাড়তি বিপদ। রাফুন বাসায় ফিরে গেল। মাঝখানে সপ্তাহখানেক সময় পেরোলো। রাফুন আর আসলো না। সে হুটহাট গুম হয়ে যায়, আবার বিনা বার্তায় হাজির হয়ে যায়। আজ আবার রাফুনের নাম্বার থেকে কল আসলো। এবার আর নাম্বারটি আনসেভ নয়, বরং ডাক্তার দিয়ে সেভ করা ছিল। সালাম দিয়েই দুজনে কথা শুরু করলো। পুষ্পের অ্যালার্জি বেড়েই হাঁচি শুরু হয়েছে। একের পর এক হাঁচির চোটে কথা বলতে পারছে না। রাফুনের দুশ্চিন্তা হলো। পুষ্পকে কিছু উপদেশ দিয়ে বলল ঠিকমতো ওষুধ নিতে। পুষ্প কথা বাড়ালো না। রাফুন নিজ থেকেই কল কেটে দিল। ঔষধ নিয়ে ঘুমিয়ে পড়ো। তার আগে বলল। পুষ্প তাই করল। ওষুধ নিয়েই শুয়ে পড়ল। সকালে উঠলো বেশ দেরি করে। ভার্সিটি গেল না। আজ বসার ঘরে আপনা আপনি চোখ গেল। সে ভেবেছিল রাফুন হয়তো প্রথমবার ওর জ্বরের কথা শুনে যেভাবে এসেছিল সেভাবে আজও আসবে, কিন্তু না। তাকে ভুল প্রমাণিত করতেই বোধহয় রাফুন এলো না। নাস্তা করে নাবিলকে নিয়ে বসে বলল পুষ্প। সে ঘুরে ঘুরে 100টা প্রশ্ন করছে আর পুষ্প উত্তর দিচ্ছে। এবার আসলো রাফুনের প্রসঙ্গে। বলল, আপু, দোলা ভাইয়া আসে না কেন? পুষ্প নিচের ঠোঁট বের করে বলল, সেটা তো জানি না, তোমার দোলা ভাইয়া আসে না কেন? নাবিল বলল, এবার আসলে দোলা ভাইয়ার গাছ থেকে নামবই না, জানো? দোলা ভাই আমাকে কৌতূহলের বাচ্চা বলে। পুষ্প বিড়বিড় করে বলল, এর চাইতে ভালো নাম আর তোর সাথে যায় না, সব কিছুতেই তোর কৌতূহল। নাবিল পুষ্পের গালে হাত দিয়ে বলল, তুমি কি বলো? আমি শুনতে পাচ্ছি না কেন? পুষ্প মিষ্টি এসে বলল, বলছিলাম তোর মতো মিষ্টি বাচ্চাকে কেন এই নামে ডাকলো? এটা কি তোর সাথে যায়? নাবিল এবার মিষ্টি নিয়ে পড়ল। আমাদের বাসায় কি মিষ্টি আছে? আচ্ছা, মিষ্টি কি দিয়ে বানায়? কেন বানায়? পুষ্প এবার উঠে পড়ল। এবার এই ছেলে হাজারটা প্রশ্ন শুরু করবে। রেয়ানা খালা এসে হেলে ধুলে জিজ্ঞেস করলো, আম্মাজান, জামাই বাবা আসে নাই কেন? তুমি কি আইতে না মানা করেছো? পুষ্প তীক্ষ্ণ চোখে তাকিয়ে জবাব দিল, আশ্চর্য, আমি কেন না করব? রেয়ানা খালা মুখ ভেটকি দিয়ে চলে গেলেন। তিনি সেদিন শুনেছেন পুষ্প রাফুনকে জিজ্ঞেস করলো,
আপনি এখন কেন এসেছেন? এখন আবার সাধু সাজার চেষ্টা করে? আমার জামাই যদি আমার জন্য এত মায়া দেখায় তো তয় সারাদিন তারে নিয়েই বসে থাকতাম। অথচ এরা গুরুত্ব পায় বইলা অবহেলা দেয়। রেহানা খালা পুষ্পকে ভালোবাসেন কথাটা ঠিকই, তেমনি তার সব কাজ যে ঠিক আর পছন্দ করতে হবে এমনটা নয়। পুষ্পের অসুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় তার মা তার ছোট চাচাকে বলল, একবার পুষ্পকে হাসপাতালে নিয়ে যেও তো, জামাইকে দেখিয়ে আসবে। এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে মেয়েটা। বাড়ির কোনো মানুষ অসুস্থ হলে ভালো লাগে না। নাবিলের বাবা জোর করেই পুষ্পকে নিয়ে গেল হাসপাতালে, তবে পুষ্পের শর্ত জুড়ে দিল। আমি ডাক্তারের স্ত্রী বলে কোনো অ্যাডভান্টেজ নেব না। সবাই যেমন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখায়, আমি তেমনই দেখাবো। ছোট চাচা বেশ সুবিধা করতে পারল না পুষ্পের সাথে। অগত্যা তাকে পুষ্পের শর্ত মেনে নিতে হলো। অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রাফুনের চেম্বারে ঢুকলো। রাফুন আগে থেকেই অবগত ছিল তার বউ তার কাছে চিকিৎসা নিতে আসছে। অপেক্ষা করার পর পুষ্পের সিরিয়াল আসলো। সাথে নাবিলের বাবাও প্রবেশ করলেন। পুষ্পকে বসিয়ে দিয়ে তিনি বাইরে চলে গেলেন। হাসপাতালের কাছেই ওনার একজন বন্ধু আছেন, তার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে। রাফুন বলল, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে গেলে কেন? তুমি যখন তখন এসে এখানে প্রবেশ করতে পারো, এত কষ্ট করার কি দরকার ছিল? পুষ্প বলল, অন্য ডাক্তার দেখালেও আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। নিজের মধ্যে সম্পর্ক থাকলেই কি অ্যাডভান্টেজ নিতে হবে? রাফুন নিঃশব্দে হাসলো। পুষ্পের থুতনিতে হাত রেখে নাকের ভেতর আলো দিয়ে পজিশন দেখার চেষ্টা করলো। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে পুষ্প হাঁচি আসলো। রাফুনের হাতের আলোয় জ্বালানো যন্ত্রটা নিচে পড়ে গেল ধপ করে। সে সকৌতুকে বলল, তোমার হাঁচির বেশ জোর আছে দেখছি। কোনোদিন আমার হাঁচি দিয়ে আমাকে উড়িয়ে ফেলো। লজ্জা পেয়ে হেসে দিল পুষ্প। হাসি আসার আর সময় পেল না। রাফুন রগর করে বলল, বিয়ের পর আজ প্রথম বোধ হয় একটু হাসলে। পুষ্প কিছু বলল না। রাফুন ফের নিজের কাজে মগ্ন হলো। নাক দেখে কিছু ঔষধ লিখে দিল। পুষ্পকে বসিয়ে রেখেই পরপর আরও কয়েকটা রোগী দেখলো। এদিকে পুষ্প চাচা আসার খবর নেই। এবার রোগী হচ্ছে একটা বাচ্চা ছেলে। তার কানের পর্দা পচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়েছে। অপারেশন লাগবে, তবে অপারেশনের জন্য বাচ্চাটা এখনও উপযুক্ত নয়, আর একটু বয়স বাড়তে হবে। বাচ্চাটা যন্ত্রপাতিগুলো ঘাড়ছে আর রাফুন বাচ্চার মা বাবার সাথে কথা বলছে। বাচ্চাটির বাবা একটা ধমক দিল বাচ্চাকে। রাফুন বলল, বাচ্চাদের বুঝিয়ে বলুন, অযথা ধমক দেওয়া, মারধর করা উচিত নয়। এতে তাদের উপর মানসিক চাপ পড়ে। এর মাঝেই বাচ্চাটি বলল, আম্মু আমাকে প্রায় মারে, আবার আব্বুকেও মারে। আচ্ছা, আম্মুর মতো আপনার বউ কি আপনাকে মারে? পুষ্প ঠোঁট টিপে হাসলো। রাফুন সেটা লক্ষ্য করে পুষ্পকে দেখিয়ে বলল, তুমি না হয় জিজ্ঞেস করে নাও সে আমাকে মারে কিনা। বাচ্চাটি সেটাই করলো। বলল, তুমি কি ডাক্তারকে মারো? পুষ্প ইনোসেন্ট ফেস করে বলল, একদমই না। আমি কি পচা? তাহলে কেন ডাক্তারকে মারবো? বাচ্চাটি বলল। তাহলে কি আমার আম্মু পচা? তাদের আর কথা বলার সুযোগ হলো না। বাচ্চাটিকে নিয়ে তার বাবা মা বেরিয়ে গেল। পুষ্প আর মোরা ভেঙে বলল, সারাদিন বসে বসে রুগী দেখেন, আপনার একঘেয়েমি লাগে না? রাফুনের বলতে ইচ্ছে করলো, তুমি ছেলে বলে আমার একটুও একঘেয়েমি আসেনি। তুমি কি প্রতিদিন আমার চেম্বারে এসে বসে থাকবে? কিন্তু মুখে বলল অন্য কথা। চমৎকার এক হাসি দিয়ে বলল, আমার একঘেয়েমি আসেনি, নিজে বেছেই প্রফেশন এসেছি। তুমি কি খাবে? ঠান্ডা টোটালি অফ। আমার এখন খেতে ইচ্ছে করছে না। ততক্ষণে পুষ্পের ফোন বেজে উঠল। চাচার ফোন। তিনি বললেন, তুই নিচে নেমে আয়, আমি হসপিটালের সামনে আছি। রাফুনকে বলে পুষ্প বের হতে যাচ্ছিল। সে বাধা দিয়ে বলল, তুমি কি একা যেতে পারবে? দাঁড়াও, আমি আসছি। যদি ছেলে ধরে এসে নিয়ে যায়? এবার পুষ্পের শরীর কাঁপিয়ে হাসি আসলেও তা চেপে গেল। রাফুন যে তার সাথে ঠাট্টা করেছে এটা তার মিটিমিটি হাসি দেখেই বোঝা যাচ্ছে। লিফট পর্যন্ত এসে ভেতরে কয়েকজন পুরুষকে দেখা গেল, তাই পুষ্পকে একা ছাড়লো না রাফুন। নিজে সহ ভেতরে ঢুকলো। পুষ্পকে একপাশে রেখে তাকে প্রোটেকশন দিয়ে দাঁড়ালো। নিচে চাচা অপেক্ষা করেছে। লিফট থেকে বের হওয়ার সময় রাফুন বলল,
পুষ্প, মাঝে মধ্যে সময় বের করে আমার চেম্বারে চলে এসো তো। সবসময় তোমাকেই কোনো চিকিৎসা দেব, মাঝে মধ্যে তুমিও না হয় আমাকে চিকিৎসা দিয়ে দিও। পুষ্প কিছু না বলে কিছু দূর সামনে এগিয়ে গেল। আপনা আপনি তার অধর কোণে হাসি ফুটল। ক্লান্ত মধ্যাহ সূর্যের উত্তপ্ত দাপটে ঘেমে নে একাকার। ভাদ্র মাসের প্রকৃতিতে ভ্যাপসা গরম, আবার মাঝে মধ্যেই শহর তলিয়ে যায় ঝুমঝুম বৃষ্টির আগমনে। আজ বাড়িতে কিছু মেহমান আসার কথা, সেজন্যই বিশাল আয়োজন, সাথে নতুন আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। পুষ্পের শ্বশুরবাড়ি থেকে তার শ্বশুর আর ননদ রিকশা আসলেও তার মা কিংবা রাফুন আসেনি। রাফুন না আসায় পুষ্পের মা চাচা ফোন করেছেন, সে জানালো ব্যস্ত আছে, সেজন্য আসতে পারেনি। রিশা পুষ্পের সাথে বসেই সময় কাটিয়েছে। নাবিল এসে তাদের মাঝে উপস্থিত হয়েই পুষ্পকে জিজ্ঞেস করলো, আপু, দোলা ভাইয়া কেন আসেনি? পুষ্প আদুরে স্বরে বলল, তুই বললেই চলে আসতো, তুই নাকি দাওয়াত দিসনি। রিশা পাশ থেকে নাবিলের গাল টেপে দিয়ে বলল। ছোট বোন কেমন আছেন? নাবিল নাক ফুলিয়ে গাল ঘষে সরে দাঁড়ালো। রিশা যেন মজা পেল, সে আবারও নাবিলের গাল টিপে ধরলো। নাবিল বিরক্ত হয়ে বলল, এরকম গাল টিপে ধরলে আমাদের বাড়িতে আর ঢুকতে দেব না। পুষ্প চোখ রাঙিয়ে বলল। এসব বলে না। নাবিল গাল ফুলিয়ে রইল। রিশা হেসে উঠে বলল, ওকে বকছো কেন? আমি তো ঠিক করেছি ছোট বোনকে বিয়ে করে এই বাড়িতেই এসে উঠবো, তখন দেখি বউকে কি করে ঢুকতে না দেয়। নাবিল বিয়ের কথা শুনে লজ্জা পেল। মা বলেছে বিয়ের কথা বলতে নেই, তাই লজ্জা পেয়ে বলল, আমি এখনো ছোট। রিশা মিটি হেসে বলল, কিন্তু আমি তো আমার ছোট বেয়াইকেই পছন্দ করেছি, এখন কি হবে? কথা শেষ করে রিশা আবারও গাল টিপে দিল। এবার নাবিল সত্যি সত্যি বিরক্ত হয়ে রেগে গেল। গালে হাত দিয়ে আঙুল উঁচিয়ে বলল, একেবারে কাঁধের নিচে বেঁধে লাগবো। কতগুলো তেলা পোকা চেলে দেব তোমার গায়ে, আর আমার গাল ডলবে না। গাল টিপে দিলে গাল শক্ত হয়ে যায়। রিশা হাসতে হাসতে পুষ্পের খাটে শুয়ে পড়ল। সাথে পুষ্পও হাসছে। যে নিজেই তেলাপোকা ভয় পায় বলে তার মা বোতলে তেলাপোকা সংরক্ষণ করে তাকে ভয় দেখিয়ে ভাত খাওয়ায়, আর সে কিনা রিশার গায়ে তেলাপোকা ছাড়বে। নাবিল রাগ করেই বেরিয়ে গেল। মেহমানরা বিকেল সময়ই চলে গেল। সবাই রিশাকে থাকার জন্য জোর করলেও সে থাকলো না। ক্লাস মিস দিতে চায় না, তাই বাবার সাথেই ফিরে গেল। সন্ধ্যার পর পুষ্প রাফুনকে কল দিবে কি দেবে না ভেবে দোটানায় পড়ে রইল। শেষে সমস্ত জড়তা কাটিয়ে রাফুনের নাম্বারে ডায়াল করলো। কল করে সে এক চোট হতাশ হলো। রাফুন কল ধরল না। পরপর 3 বার কল দেওয়ার পরেও কল ধরল না। পুষ্প ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সবার সাথেই রাতের খাবার খেয়ে ঘরে আসলো। হুট করেই আজ বিনা বাতরায় বৃষ্টি শুরু হলো। একেবারে ঝুম বৃষ্টি। এই বৃষ্টির সাথে যেন রাফুনের বেশ মিল পেল পুষ্প। সেও তো হুটহাট উদয় হয়। ঘরে ফিরেই দেখলো মুঠোফোন বেজে উঠল তীব্র শব্দে। পুষ্প স্ক্রিন অন করে দেখলো ডাক্তার শব্দটি ভেসে উঠেছে। ফোন রিসিভ করেই দুজনে সালাম বিনিময় করলো। রাফুন বেশ বিস্ময়কর গলায় প্রশ্ন করলো, কি আশ্চর্য, কি আশ্চর্য, তুমি আমার কল দিয়েছো, কোনো সমস্যা হয়েছে? পুষ্প কিছু সময় চুপ রইল। এরপর ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে জবাব দিল, আপনি আজ আসেননি কেন? পুষ্প ফোনের বিপরীতে থাকা রাফুনের অভিব্যক্তি দেখতে পেল না। তবে এবারও কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে যে রাফুন জবাব দিল সেটা বুঝতে বাকি রইল না। তুমি কি আমায় মিস করছিলে নাকি? সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল, আপনি আসেননি বা কেন? সে কি পুষ্প, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করছে? আমাকে দেখতে না পেয়ে তুমি কান্নাকাটি করো না। আমি এক্ষুনি এসে তোমাকে দেখা দিয়ে যাচ্ছি। পুষ্প হাসি ধরে রাখতে পারল না, শব্দ করেই হেসে উঠল। আজ আর রাফুনকে মানসিক রোগী মনে হলো না। ভালো লাগলো একটু, একটু নয়, অনেকটাই ভালো লাগার অনুভূতি হলো। রাফুন মন খারাপের ভান করে বলল, তুমি তো দেখছি না কেঁদে বসে বসে হাসছো। ভাবলাম দেখা দিয়ে যাই, কিন্তু না, এখন যাওয়ার ঠিক হবে না। আপনি কি সবার সাথেই এমন রসিকতা করেন?
কি আশ্চর্য, তোমার চোখ রসিকতায় পড়লো, আর কিছু পড়লো না? পুষ্প কথা খুঁজে পেল না, তাই চুপ করেই রইল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রাফুন অস্থির কণ্ঠে বলল, পুষ্প, একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে। তুমি কি শুনবে কি হয়েছে? না শুনতে চাইলেও মনোযোগ দাও, আমি বলছি। পুষ্প কৌতূহল দমাতে না পেরে চরম উৎকণ্ঠা নিয়ে বলল। বলুন কি হয়েছে, আমি শুনছি। পুষ্পের জবাবে প্রসন্ন কণ্ঠে বলে উঠল রাফুন, তোমার সাথে কথা বলতে বলতে আমি বৃষ্টিতে ভিজে জবুতবু অবস্থা। গাড়ির কথা আমার মনেই নেই। ভেবেছিলাম তুমি আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছো। আমার কাজ হলো একবার ছুটে গিয়ে তোমাকে দেখা দিয়ে আসা, কিন্তু তুমি সব কিছুতে পানি ঢেলে দিলে, আর উপরওয়ালা উপর থেকে বৃষ্টি ঢেলে আমাকে গোসল করিয়ে দিয়েছেন। এখন আমি কি করি বলো তো? পুষ্প ভাবলো সিরিয়াস কিছু, কিন্তু না, এই লোক সব সময় মজা করার মুড নিয়েই থাকে। মনে মনে বলল, একবার মাটিতে গড়াগড়ি খান, কিন্তু মুখে বলল না। আপনি কি আমাদের বাসায় আসবেন? নাবিল বারবার আপনার কথা জিজ্ঞেস করছিল। নাবিলার নাম কেন দিচ্ছ? আমি বুঝতে পারছি তুমি আমাকে দেখতে চাইছো, ব্যাপার না। তাছাড়া আজ রাতে আমার জ্বর আসতে পারে, জ্বরের ওষুধ খুঁজে রেখো। পুষ্প রাগ দেখাতে গিয়েও নিঃশব্দে হাসলো। এতটা গুরুত্ব পাওয়া কি তার ভাগ্যে ছিল? গুরুত্বহীন জীবন পার করতে করতে এই গুরুত্ব দেওয়া মানুষটিকে আঁকড়ে ধরতে ইচ্ছে হলো। সে নিশ্চিত রাফুন এখানেই আসছে। লাইন কেটে ঘরে এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিল। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রাফুনের গাড়ির। বৃষ্টি একেবারে কমে এসেছে। নিচ থেকে ধপাস করে কিছু করার আওয়াজ শুনলো পুষ্প। অন্ধকারে কিছু ঠাওর করা যাচ্ছে না। তখনই বিদ্যুৎ চমকালো। ক্ষণিকের জন্য চারপাশ দিনের আলোর মতো প্রভা ছড়িয়ে অন্ধকারে তলিয়ে গেল। এর মাঝেই পুষ্প দেখে নিল নিচে রেহানা খালা পড়ে আছে। সে ছুটে বাইরে গেল রেহানা খালাকে তুলতে। এই বাড়ির মানুষগুলো বৃষ্টির পানিতে চা খেতে খুব পছন্দ করে। রেহানা খালা একটা বালতি রেখেছেন বাইরে। বৃষ্টি কমে আসায় বের হলেন, যাতে পানিতে ময়লা না পড়ে সেজন্য ঢাকনা দিতেই বেরিয়েছেন। কে জানতো বাইরে এসে পা পিছলে পড়বেন। তাও আবার পড়ার পরপরেই বিদ্যুৎ চমকে উঠল। তাই রাগে দুঃখে বলে উঠলেন, খোদা ফেলেও দেয়, আবার লাটাই মেরেও যায়। পুষ্প এসে রেহানা খালাকে টেনে তুলল। রেহানা খালা প্রচণ্ড রেগে বললেন, খালা, আপনি পড়লেন কিভাবে? এখন আবার পইরা যাইয়া দেখাই এই বাড়িতে আর কাম করুম না। এদের কাছে আমার গুরুত্ব নাই, রাত বিরাতে পানির জন্য বাইরে পাঠায়। মুখ জামটা মেরেই রেহানা খালা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে চলে গেলেন। অথচ তিনি নিজ থেকেই সবার পছন্দ অপছন্দ খেয়াল রেখে পানিতে ঢাকনা দিতে এসেছেন। সকালে সবার সাথে এক দফা রাগ দেখাবেন, আবার কে কি খাবে সবার পছন্দ মতো রান্নায় বসে যাবেন। হাসলো পুষ্প। মানুষটির উপরে কত রাগ দেখায়, অথচ ভেতরে ভেতরে সে আস্ত হাওয়াই মিঠাই, যেন মুখে দিলেই গলে গিয়ে নাই হয়ে যায়। রাফুন নিজেই দরজায় বেল বাজালো। পুষ্প এসে দরজা খুলেই অবাক হলো। হতবিহ্বল চাহনিতে তাকিয়ে রইল রাফুনের পুরো শরীর শুকনো। তাহলে ভিজলো কখন? রাফুন হালকা হেসে বলল, আসার পথেই জামা কাপড় শুকিয়ে গিয়েছে। পুষ্পের তীক্ষ্ণ চোখ জোড়া বলে দিচ্ছে সে কথাটি বিশ্বাস করেনি। রাফুন একবার আগাগোড়া পুষ্পকে দেখে নিয়ে বলল, সে কি পুষ্প, আমি তো আমার জ্বরের জন্য নাপা ট্যাবলেট খুঁজে রাখতে বলেছি, তুমি সেজে গুজে কোন ওষুধ তৈরি রেখেছো? যদি আজ রাতে আমার অসুখ হয় তবে ঔষধ ছাড়া নিস্তার নেই বলে দিলাম। রাফুনের ইঙ্গিত বুঝতে পেরে দরজা থেকে সরে দাঁড়ালো পুষ্প। একটা নতুন জামাই তো পড়েছে, এখানে সাজগোজের কি দেখলো এই ডাক্তার? এই লোক মানুষকে লজ্জায় ফেলতে ওস্তাদ। সে আর দাঁড়ালো না। রাফুনকে ফ্রেশ হতে বলে খাবার গরম করতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেই রাফুন আগে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? পুষ্প মাথা দুলিয়ে জানালো সে খেয়েছে। মনে হয় অল্প খেয়েছো, আমার টেনশনে খেতে পারোনি। পাশে বসে পড়ো, আমি খাইয়ে দিচ্ছি। এবারও রাফুনের কথা শুনে হেসে ফেলল পুষ্প। বলল, আচ্ছা, আমাকে বিয়ে করে আপনার কি লাভ হয়েছে? গোপন সূত্রে জানা গেছে তুমি নাকি খুবই ভালো আয়রন করতে জানো। আমার গাদা গাদা শার্ট আয়রন করার জন্যই তোমাকে বিয়ে করেছি। পুষ্প ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আয়রনের পাশাপাশি পোড়াতেও জানি। রাফুন বুকে হাত দিয়ে কৌতুক করে বলল, বুকে বুঝে জায়গা লাগলো? কি সাংঘাতিক, কি সাংঘাতিক।
তিমিরে তলিয়ে যাওয়া গাঢ় রজনী, মিষ্টি ছন্দে তুমুল বৃষ্টিপাত, দমকা অনিল প্রবাহে গাছের ডালে ডালে সংঘর্ষ, নিস্তব্ধ শান্ত শুনশান প্রকৃতি। ঘুমাতে যাওয়ার সময় রাফুন বাধা দিয়ে বলল, শোয়ার আগে নাকি স্প্রেস দাও, নয়তো তোমার হাঁচির প্রবল আঘাতে আমি আজ উড়ে যাব। পুষ্প তেতে উঠে বলল, জেনে শুনেই তো বিয়ে করেছেন, এখন না চাইলেও সহ্য করতে হবে। তারপরেই নীরব রইল। নীরবতা কাটাতে রাফুনই বলল, জানো, আজ আমার বিয়ের প্রস্তাব এসেছে। পুষ্প হালকা ঘাড় কাত করে রাফুনের দিকে ফিরে শুলো, অতঃপর চোখ ছোট করে বলল, তো আপনি কি বলেছিলেন? আমি তো বলে দিয়েছি আমি বিবাহিত, কিছুদিন পর বাচ্চা কোলে নিয়ে আপনাকে দেখাবো। পুষ্প কাঁথা মুড়ে ওপাশ ফিরে গেল। জীবনে সে এমন লজ্জার মুখোমুখি হয়নি, বিয়ের পর যতবার হয়েছে। পুষ্পকে ভোরকে দিতে পেরে মিটি মিটি হাসল রাফুন। সে মাথা ঘোরালো না, পুষ্পের দিকে চেয়েই শুয়ে রইল। মাঝরাতে একটু বেশি ঠান্ডা অনুভব হওয়ায় দুজনেই গা ঘেঁষে ঘুমালো। রাবণের ঘুম পাতলা, কাছাকাছি আসতেই সে টের পেয়ে গেল। ইচ্ছে করেই আরেকটু গা ঘেঁষে পুষ্পের গায়ে এক হাত রেখে দিল। সুযোগ বুঝে টুপ করে একটা চুমু খেয়ে নিল পুষ্পের গালে। সকালে ঘুম ভেঙেই পুষ্প দেখল রাফুন তার গায়ের উপর এক হাত তুলে আরামসে ঘুমাচ্ছে। হাত সরাতে গেলেই রাফুন চোখ বুজে রেখেই বলল, রাতে তুমি যে লাফালাফি করো না, ভাগ্যিস আমি একাই ধরে রেখেছিলাম, নয়তো সকালে নিজেকে খাটের নিচে দেখতে পেতাম। ঘুম থেকে উঠেই ব্যাক্কেল হয়ে নির্বোধের মতো তাকিয়ে রইল পুষ্প। রাতে ঘুমের ঘোরে লাফালাফি করার রেকর্ড নেই বলে সবার কাছ থেকে এক বস্তা সুনাম কুড়িয়ে নিয়েছিল পুষ্প। কিন্তু রাফুন 2 সেকেন্ডে সব সুনাম মিথ্যা করে দিল। সে বোকার মতো প্রশ্ন করল, আমি কখন রাতে লাফালাফি করলাম? ও, তাহলে বোধহয় আমি স্বপ্নে তোমাকে লাফাতে দেখে বাস্তবে গুলিয়ে ফেলেছি। পুষ্প ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে মনে মনে বলল, আল্লাহ মাবুদ জানে এই ড্রামাবাজ ডাক্তারের সাথে কিভাবে সংসার করব। মুখে বেশ তাড়া দিয়ে বলল। উঠে ফ্রেশ হয়ে নিন, আপনি হসপিটালে যাবেন না? রাফুন বিছানা ছাড়ল না, শুয়ে থেকেই বলল, আমি শুক্রবার রোগী দেখি না, সপ্তাহে এই দিনটা পরিবারের সাথেই কাটাই। তাছাড়া হসপিটালে আমি ছাড়াও আরও 4 জন এনটি স্পেশালিস্ট আছেন। পুষ্প আর ঘাটালো না, ফ্রেশ হতে চলে গেল। রাফুন বিছানা ছাড়ল না। সকালে ব্রেকফাস্ট তৈরি করে রোকসানা ছেলের নাম্বারে ডায়াল করলেন। প্রথমবার রিং হওয়াতেই রিসিভ হয়ে গেল। রাফুন প্রথমেই সালাম দিল। এটা তার অভ্যাস, কাউকে কল দিয়ে বা কেউ কল দিলে প্রথমে অন্য কিছু দিয়ে কথা শুরু করতে পারে না, প্রথমেই সালাম দিয়ে শুরু করে। রোকসানা সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছিস বাবা? আর গলার স্বর শুনে মনে হচ্ছে এখনো বিছানায় ছাড়িসনি, ফ্রেশও হোসনি। ওপাশ থেকে রাফুন বলল, শুক্রবারটা একটু অনিয়ম করতে ইচ্ছে করে। ডাক্তার হলে কি ধরাবাঁধা নিয়মে থাকতে হবে নাকি? ডাক্তাররাও তো মানুষ। ছেলেকে বিয়ে করিয়েছি বউ ঘরে তুলে, তার সাথে সময় কাটাবো বলে। বউ নিয়ে কবে ফিরছিস? নিঃশব্দে হাসল রাফুন। একবার ওয়াশরুমের বন্ধ দরজার দিকে দৃষ্টি ফেলে বলল, আর কয়েকটা দিন, বিয়ের মাস পেরোনোর আগেই তোমার বউপা শ্বশুরবাড়ি চলে যাবে। রোকসানা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পাশ থেকে রিশা ফোন টেনে বলল, ভাইয়া, শুধু নিজের বউ নিয়ে আসলে হবে না, আমাকেও বিয়ে দিয়ে দাও। তোমার ছোট্ট শালাবাবুকে আমার ভীষণ পছন্দ হয়েছে। সে কি রিশা, তুই দেখছি বিয়ে বিয়ে করে পাগল করে যাচ্ছিস। যা, তোকে বিয়ে দিলাম। তোর জন্য 50 বছরের একটা ইয়ং যুবক পছন্দ করে রেখেছি, খুব স্টাইলিশ। রিশা মেয়েকে রাগ দেখিয়ে নাকি সুরে বলল, ভাইয়া, আচ্ছা বলো তো, আমার বিয়েতে তুমি কি দিবে আমাকে? আমার কাছে 5 টাকার নোট নেই বুঝলি, থাকলে রিক্স নিয়ে 5 টাকা দিয়ে আজ একটা দামি গিফট কিনে নিতাম তোর বিয়ের উপহার দেওয়ার জন্য। রিশা মাকে শুনিয়ে বলল, মা, আমি কিপ্টে দেখেছি, কিন্তু তোমার ছেলের মতো হাড় কিপ্টে দেখিনি। কি সাংঘাতিক রিশা, তোর কাছে 5 টাকা কম মনে হচ্ছে? তুই দেখছি বিয়ের পর স্টাইলিশ ইয়াং ম্যানকে ফকির বানিয়ে ছাড়বি। তখনই পুষ্প ফ্রেশ হয়ে বের হলো। তাকে কথা বলতে দিয়ে রাফুন উঠে পড়ল। নাস্তা করে রাফুন বলল, রেডি হয়ে নাও, আজ একটু রিশায় ধরে প্রেম করব। পুষ্প কথা না বাড়িয়ে রেডি হয়ে নিল। রাফুনের সঙ্গ পেতে এখন বেশ ভালোই লাগে। রাফুন সবাইকে বলে দিয়েছে ফিরতে রাত হবে, কেউ কিছু বলেনি।
দুজনে বেরিয়ে পড়ল। পুষ্প আজ একটা শাড়ি পরে বেরিয়েছে। রাফুন একটা রিক্সা নিল। পাশাপাশি হুড়তোলা রিক্সায় বসে পুষ্পর এক হাত শক্ত করে চেপে ধরল। পুষ্প কিছু জিজ্ঞেস করার পূর্বেই সে বলল, যদি রিক্সার ঝাঁকুনিতে পড়ে যাও তাহলে তো আমাকে আরেকটা বিয়ে করতে হবে, আর বিয়েতে মেলা খরচ, আমি রিক্সা নিতে পারবো না। পুষ্প খোঁচা মেরে বলল। তো করুন না বিয়ে, একবারে ডাক্তারি করা ছুটিয়ে দিব। রাফুন মিটিমিটি হেসে বলল। তুমি কি জেলাস? পুষ্প মুখ ফিরিয়ে নিল। রিক্সা থেকে নেমে এভাবেই পুষ্পের হাত ধরে বলল, চলো তো আজ একটু পোস্টের উচ্চা খেয়ে আসি। পুষ্প চোখ বড় বড় করে রাফুনকে নকল করে বলল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! ডাক্তার আবার পথের ধারে দাঁড়িয়ে ফুচকা খাবে? প্রেমের টানে ভিনদেশি মানুষ বাংলাদেশে চলে আসে, আর বউয়ের টানে আমি একটু পুষে খেলেই দোষ। পুষ্প হেসে ফেলল রাফুনের কথা শুনে। সারাদিন ঘোরাঘুরি করে রাফুন বলল, চলো তো তোমায় এক জায়গায় নিয়ে যাব, একজনকে শাড়ি গিফট করার আছে, কিন্তু আমি ভালো মন্দ ঠিক চিনে উঠছি না। পুষ্পের পছন্দ মতো দুটো শাড়ি কিনে বেরিয়ে পড়ল তারা। বেরোতে বেরোতে সন্ধ্যার পর পুষ্পকে নিয়ে বাড়ি ফিরে আবারও দুজনে রাফুনের গাড়ি নিয়ে বের হলো। লং ড্রাইভে এবার যাবে বলে। সফট মিউজিক, পাশে পছন্দের মানুষ, পৃথিবীর কিছু সুখের মুহূর্তের মধ্যে একটি মুহূর্ত। পুষ্প মুহূর্তটি উপভোগ করতে ব্যস্ত। তখনই রাফুন বলল, সম্পর্কে গুরুত্ব দিতে হয়, অবহেলা ফেলে রাখলে বিপরীত দিক থেকেও একসময় ভালোবাসার বদলে অবহেলাটাই আসে। অবহেলা করলে একসময় সম্পর্কটি ফিকে হয়ে যায়, বিশেষ করে বিয়ের পরবর্তী সম্পর্কটিতে দূরত্ব বাড়াতে নেই। পুষ্প মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করলো। মাঝে আর কেউই কথা বলল না। পুষ্পদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে শাড়ির প্যাকেট দুটো পুষ্পের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য নিয়েছি। পুষ্প প্রথমেই বুঝে গিয়েছিল শাড়িগুলো তার জন্যই কেনা। হাতে শাড়ি নিয়ে বসতেই শরীরে বিদ্যুৎ খেলে গেল। ঘাড়ের পেছনে হাত দিয়ে নিজের দিকে টেনে কপালে গাঢ় করে অধর ছুঁয়ে দিল। অতঃপর হালকা হেসে বলল, এবার এসো। পুষ্পের ইচ্ছে করলো না যেতে। মনে হচ্ছে একটু আগেই তো দুজনে বেরিয়ে গিয়েছিল। আসবো মানে? আপনি আসবেন না বাসায়? রাফুন গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে বলল। ডাকলেই আমার কাছে পাবে। পুষ্প আর সাহস পেল না কথা বলার। শব্দগুচ্ছ গলার কাছে এসেই দলা পাকিয়ে রইল। বেরিয়ে পড়ল গাড়ি থেকে। কিছু দূর সামনে এসেই ফের পেছনে তাকালো। রাফুন গাড়ি নিয়ে এখনো যায়নি, তার দিকেই তাকিয়ে আছে। পুষ্প আর কিছু ফিরল না। মাঝখানে কেটে গেল 6 দিন। রাফুনের কোনো খোঁজ নেই, না কল, না মেসেজ, আর না একবারও এ বাড়িতে আসা। প্রথম 2 দিন খারাপ না লাগলেও পুষ্প টের পেল ভেতরের বিশাল অনুভূতিগুলো। সেদিনের রাফুনের বলা কথাটি মনে পড়ল। আসলেই তো তার দিক থেকে সম্পর্কে কোনো গুরুত্ব নেই। আজ সাহস করে ফোন হাতে নিল। ডাক্তার, আমার সাংঘাতিক অসুখ হয়েছে, আপনি একবার আসবেন? ড্রাইভ করে সেন্ড করে দিল রাফুনের নাম্বারে। সারাদিনের ক্লান্তি দূর করতেই ইজি চেয়ারে গা এলিয়ে দিল রাফুন। মেসেজের টুংটাং শব্দে মস্তিষ্ক সজাগ হলো। স্ক্রিনে চোখ রাখতেই পুষ্পের মেসেজের অর্ধেক দেখা, বাকিটুকু দেখার জন্য ট্যাপ করলো। কাঙ্ক্ষিত মেসেজ পেয়ে অধর কোণে খেলে গেল সূক্ষ্ম হাসি। বউয়ের ডাকে সাড়া দিতে এসেই চমকে গেল রাফুন। ভোরটা ছিল স্নিগ্ধময়। মিষ্টি রোদ ক্ষণে ক্ষণে উত্তাপ বাড়িয়ে দিচ্ছে। খোলা জানালার পর্দাগুলো সরিয়ে দিতেই মিটিমিটি রোদ হেসে খেলে গড়িয়ে গেল রঙিন কার্পেটে। রাফুনের হসপিটালে যেতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠল সে। এক হাতে জড়িয়ে রাখা পুষ্পের দিকে কোমল দৃষ্টি ফেলে তার কপালে, গালে, নাকে অধরের ছোঁয়া বসিয়ে দিল। একটুখানি উষ্ণ ছোঁয়ায় আরেকটু মিশে গেল পুষ্প। রাফুনের আগেই তার ঘুম ভেঙেছে। উঠে জানালা খুলে পর্দাগুলো সরিয়ে দিয়ে আবারও শুয়ে পড়েছে। সদ্য ঘুম থেকে জাগা ভাঙা ভাঙা গলায় পুষ্প বলল, আপনি 6 দিন আমাকে কেন কল বা মেসেজ করেননি? একবার আসলেনও না। কি সাংঘাতিক কঠিন মানুষ আপনি। নাস্তার টেবিলে একজোট হয়ে সবাই উপস্থিত হয়েছে। নাবিল রাফুনকে দেখতে পেয়েই লাফিয়ে এসে দুলাভাইয়ের কোলে উঠেছে। নাবিল চোখ বড় বড় করে বলল, আমি তোমাকে কোলে নিতে পারবো না দুলা ভাইয়া, তুমি আপুর কোলে উঠিও।
খাবার টেবিলে নাবিলের কথা শুনে সবাই এক দফা হাসলো। নাবিলের বাবা এবার বললেন, নাবিল এবার নেমে এসো, ভাইয়াকে খেতে দাও ঠিক করে। নাবিল নামতে চাইল না। রাহুনও নামার জন্য জোর দিল না, তাই আর কেউ বাড়াবাড়ি করলো না। সকাল থেকেই রেহানা খালা ফুলে আছেন। মূল সমস্যা হলো পুষ্পের দাদু। এই মহিলার জন্য বিরাস রাখা যায় না। রেহানা খালা রাতের বেলা এই বাড়িতে থাকলে পুষ্পের দাদুর সাথেই ঘুমায়, তাই বিরাসও তেনার ওয়াশরুমে রাখে। কিন্তু পুষ্পের দাদু সকালে নামাজ পড়তে আগেই উঠলে রেহানা খালার ব্রাশ দিয়ে দাঁত মেজে বসে থাকে। কিছু বললেই খিটখিট করেন। আজ সকালে ঘুম থেকে উঠে রেহানা খালা দেখলেন তার ব্রাশ ভেজা। তিনি বুঝে গেলেন কাম সারছে। পুষ্পের দাদুকে বললেন, এই বুড়ি, আপনি আমার বেরাস দিয়ে দাঁত মাজলেন কেন? ওয়াক্থু, পান খাওয়া লাল লাল দাঁতগুলো দিয়ে আমার ব্রাশের ইজ্জত শেষ করলেন। পুষ্পের দাদু তেতে উঠে বলল, একটা চটকনা মাইরা দাঁত ফালাই দিব। তুই আমার বেরাসের লগে বেরাস রাখছত কেন? বুড়া মানুষ কয়লা বা ছাই দিয়া মাজলেই পারেন, আবার বেরাসও লাগে? তোকেই খালি বেরাস করতে মন চায়, আমার মন চায় না। ঘর থেকে বাইর হ, নইলে লাঠি দিয়ে বাইরে তোর কোমর ভাঙব। রেহানা খালা ভাব দেখিয়েই বেরিয়ে এসেছেন। এই দুজন মানুষের মাঝে সাপে নেউলের সম্পর্ক। অথচ দাদু কিছু খাওয়ার আগেই চুপে চুপে বউদের জিজ্ঞেস করবে, রেহানা ছেমড়িডারে দিছো? রেহানা খালাও দাদির সব এগিয়ে রাখেন। দাঁত নড়বড়ে বলে পান চিবোতে কষ্ট হয়। পানগুলো চেঁচে রেখে কৌটো ভরে রাখেন। রেহানা খালার থমথমে চেহারা নজরে পড়তেই পুষ্পের মা জিজ্ঞেস করলেন, রেহানা, কি হয়েছে তোমার? রেহানা খালা চায়ের কাপ শব্দ করে রেখেই বললেন, আপনাদের ঘরে এই আলাদিনের চেরাগের ভিতরে জিনটা আজ আবার আমার বেরাস দিয়া দাঁত মেজেছে। এই বাড়িতে রাখতে হইলে আমার ঘর পাল্টান। দূর কর এই হারামজাদিরে, নষ্ট করছে, ধ্বংস করছে, পায়খানার গন্ধ ছড়াচ্ছে। শয়তান দূর হ, দূর হ শয়তান। রেহানা খালার রাগ কমাতে নাবিলের বাবা বলল, আম্মা থামুন তো, কি শুরু করলেন দুজনে? সব চুপ হয়ে গেল। রাফুন হসপিটালে যাওয়ার আগে বলল, পুষ্প পরিপাটি কলারটি আরেকটু হাত বুলিয়ে ঠিক করে দিল। রাফুন একটু কাছে ঘেঁষে কপালে চুম্বন করে বেরিয়ে পড়ল। দুদিন পর পুষ্প রাফুনকে ডেকেছিল তার বন্ধুদের সাথে দেখা করার জন্য। দেখা হওয়ার পর থেকেই প্রিয়া বলছে, ইস কি হ্যান্ডসাম ডাক্তার! এই ডাক্তার আমার হলে পারতো। জীবনে করলাম কি, প্রথমে জাভেদ স্যারের উপর ক্রাশ খেলাম, ক্রাশ খাওয়ার পর জানলাম স্যারের বউ প্রেগনেন্ট, এখন ডাক্তারের উপরে ক্রাশ খাইলাম, অথচ ডাক্তারও বিয়ে করে বসে আছে। কি ফুটো কপাল আমার। বিনিময়ে পুষ্প চোখ রাঙিয়ে বলল, আমার ডাক্তারের দিকে নজর দিলে তো চোখ গেলে দিব। ক্লাস শেষ করে বাড়ি ফিরতেই অপ্রস্তুত হয়ে পড়ল পুষ্প। এই মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত পুরুষকে সে আশা করেনি। যে অবহেলা দিয়ে চলে যায়, গুরুত্ব দেয় না, তাকে আমরা জীবনের বিশেষ মুহূর্তে আশা করি না। পুষ্প সোজা নিজের ঘরে ফিরে দরজা আটকে দিল। কিছুতেই সে বের হবে না আজ। ঘর ছেড়ে বের হলো না পুষ্প। রাতের খাবারের জন্য সবাই ডাকাডাকি করলেও বের হলো না। শেষে একবার অপ্রত্যাশিত আগন্তুক গমগমে স্বরে ডাকলেন, ঘর ছেড়ে বের হলো না পুষ্প। রাতের খাবারের জন্য সবাই ডাকাডাকি করলেও বের হলো না। শেষে একবার অপ্রত্যাশিত আগন্তুক গমগমে স্বরে ডাকলেন, পুষ্প, মামুনি খেতে আসো, রাতে না খেয়ে ঘুমানো ভালো না। পুষ্প প্রতি উত্তরে কিছুই বলল না, আর না দরজা খুলল। থম মেরে বসেই রইল। এত আদিক্ষেতা সহ্য হচ্ছে না। যখন সান্নিধ্য চেয়েছিল তখন তো কাছে আসেনি, এখন কেন এতটা মায়া দেখাচ্ছে? শুধু টাকা খরচ করলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। একটা সন্তান সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি বাবার কাছে আরও একটা জিনিস চায়, ভালোবাসা। আর সেই ভালোবাসা নামক জিনিসটি পুষ্প পায়নি। বাদ বাকি পরিবারের সবার কাছ থেকে সে ভালোবাসা পেয়েছে। দাদি, চাচা, চাচি সবাই। পরিবারের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে চাচাদের কাছ থেকেও কম ভালোবাসা পায়নি। বড় চাচা তার আলাদা বাসায় থাকলেও আদর কমেনি। ছোটবেলায় মাকে হারানোর পর থেকেই পুষ্প কাঁদে না। খুব ব্যথা পেলে চোখ মুখ কুঁচকে নেবে, কিন্তু চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে না। আর কাঁদবেই কার জন্য? পাষাণ মানুষটার জন্য। পুষ্প ভেবে রেখেছে সে আবারও কাঁদবে।
কোনো একদিন নিজের আপন মানুষের যন্ত্রণায় ছটফট করবে, হাউমাউ করে কাঁদবে, কিন্তু এই পাষণ্ড পিতার জন্য কাঁদবে না। পুষ্প যখন ছোট ছিল তখন তার বাবা পরনারীতে আসক্ত হয়। পুষ্পের মা একদিন ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়। পুষ্পের মাঝামাঝি সন্দেহ হয় তার মা কি সত্যিই পা পিছলে পড়েছিল, নাকি স্বইচ্ছায় নিজের জীবনটুকু জলাঞ্জলি দিয়েছিল। পুষ্পের খুব ব্যথা লাগে যখন ভাবে মা তার কথাটা ভাবলো না, তাকে ফেলে কিভাবে যেতে পারলো। বাবা অবশ্য শেষ মুহূর্তে এসে সুপথে এসেছিলেন, কিন্তু ততদিনে মা পৃথিবী ছাড়ল। মাকে হারানোর পর পুষ্প বাবার সঙ্গ চাইতো, কিন্তু বাবা তাকে কাছে টেনে নিত না। পুষ্প বাবার ঘরের দরজায় দাঁড়িয়ে কাঁদতো, তখন দাদি বা চাচি এসে তাকে কোলে তুলে নিয়ে যেত। কিছুদিন পরেই বাবা আবার বিয়ে করলেন, তবে তাকে নয়, যার রূপের মায়ায় পড়ে পুষ্পের মাকে অবহেলা করেছেন। বিয়ে করলেন ভিন্ন এক নারীকে, যিনি পুষ্পের দেখাশোনা করবেন, মায়ের ভালোবাসা দেবেন। এই নারীটি হলো সে, যাকে এখন সবাই পুষ্পের মা হিসেবে জানে। তিনি প্রথম পুষ্পকে কাছে টানতে চাইলেও পুষ্প ভয়ে এগোতো না। সম্পূর্ণ অচেনা এই নারীর কাছ ঘেঁষত না। এরপর থেকে তিনিও পুষ্পকে কাছেও টানেন না, আবার অবহেলাও করেন না। বলতে গেলে বাবা মায়ের ভালোবাসাবিহীন গড়ে উঠেছে পুষ্প নামক মেয়েটি। একদিন বাবাই ভালোবেসে তার নাম দিয়েছিল পুষ্প, অথচ এতগুলো বছর অযত্নে পুষ্পটি কেমন নেতিয়ে গেছে সেটা বাবা খেয়াল করে নেই। এই ফুলের সুবাস নেই, কোমলতা নেই, আছে এক রাস অভিমান। বাবার ডাকে সাড়া না দিয়ে পুষ্প বসে রইল। জাহাজের ক্যাপ্টেন বাবা, কি আশ্চর্য! তিনি পুষ্পের বিয়েতেও ছিলেন না, অথচ সবাইকে বলেছিলেন তিনি পুষ্পের বিয়েতে আসবেন, কিন্তু পর মুহূর্তেই ফোন করে জানালেন তিনি কাজে আটকা পড়েছেন। নাবিলের বাবা বললেন। এই পর্যায়ে এসে মুখ খুলল পুষ্প, কঠিন গলায় বলল, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। আর যার ক্ষুধা পাবে না সে খাবে না, আমাকে জোর করো না তো। যখন ক্ষুধা লাগবে আমি খেয়ে নিব। সবাই হতাশ হলো। মীর হোসেন বাড়ি আসলেই মেয়েটার সবার সাথে তেমন খেতে বসে না, বাবার সাথে কথা বলতে চায় না। মীর হোসেন কখনো জোর দিয়ে কিছু বললে দুই এক শব্দে উত্তর দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সম্পূর্ণ এড়িয়ে চলে। সবাই খেতে বসে পড়ল। পুষ্পের মা ওর জন্য আলাদা খাবার ফ্রিজে রেখে দিলেন, রাতে ক্ষুধা পেলে খেয়ে নেবে। রাত 10টার পর ব্যস্ততা শেষে ফোন তীব্র শব্দে ঝংকার তুলল। ডাক্তার শব্দটি ভেসে উঠতেই সমস্ত গ্লানি দূর হয়ে ঠোঁটের এক কোণে হাসির চিলতে ফুটে উঠল। রাফুন ভিডিও কল দিয়েছে। পুষ্প রিসিভ করেই একটু করে হাসি উপহার দিল। সালাম বিনিময়ের পর রাফুন জিজ্ঞেস করলো, কি করছো? মিস করছি। বউ দেখি আমাকে চোখে এড়াচ্ছে, কিন্তু এখন তো আসতে পারবো না। থাক, কষ্ট করে আসতে হবে না। আজ পুষ্পের চেহারা কেমন শুকনো শুকনো লাগছে। রাফুন বলল, এমন দেখাচ্ছে কেন? মন খারাপ হচ্ছে? পুষ্প মাথা দুলিয়ে না জানাতেই রাফুন ফের বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ হচ্ছে। খেয়েছো রাতে? মিথ্যে বলল না পুষ্প। না, খেতে ইচ্ছে করেনি। রাফুন চোখ রাঙিয়ে বলল, খাবার না খেয়ে একদম ঘুমাবে না, খেয়ে ওষুধ নিয়ে নাকে স্প্রে করে তারপর ঘুমাবে। আচ্ছা। এখানে খাবার নিয়ে এসো, খেতে খেতেই কথা বলো। পরে দেখা গেল একা একা তোমার খেতে ইচ্ছে করছে না। আনছি। ফোন হাতে নিয়েই ফ্রিজ খুলল পুষ্প। খাবার গরম করে ঘরে ফিরে ভিডিও কল সামনে রেখেই খাবার শেষ করলো। মাঝে এটা ওটা বলে রাফুন হাসিয়েছে। অনেক রাত পর্যন্ত কথা বলে দুজনে ঘুমোতে গেল। রাফুন বেশ কয়েকবার মন খারাপের কথা জিজ্ঞেস করলেও পুষ্প ব্যাপারটা এড়িয়ে গেল। নিজেদের পারিবারিক কলহ স্বামীকে জানানো সমীচীন মনে করল না সে। যা আছে তা কেবল তাদের বাবা মেয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। রাফুনকে সে নিজের হাসি খুশি রূপ দেখাতে চায়। সকালে ঘুম ভাঙতে আশ্চর্য হলো পুষ্প। সকাল সকাল রাফুন এ বাড়িতে এসেছে। সবাই বসে তার বাবার সাথে কথা বলছে। শ্বশুর জামাইয়ের এই প্রথম দেখা। পুষ্পের মা কফি বানিয়ে দিয়ে গেছেন। দুজনে এই কফিতে চুমুক দিচ্ছে আর খোশ গল্প করছে। পুষ্প এগিয়ে যেতেই মীর হোসেন বললেন,
ঘুম ভেঙে গেছে মামুনি। রাফুনের সামনে নিজের অভিমানীটুকু প্রকাশ পেতে দিল না পুষ্প। মাথা নেড়ে জানালো তার ঘুম ভেঙে গিয়েছে। নাস্তা করে এক ফাঁকে রাফুন পুষ্পের ঘরে গেল। সে খেয়াল করেছে কাল রাতে তার বউ কোনো কিছু নিয়ে আপসেট ছিল, তাই তাকে সঙ্গ দেওয়ার জন্যই সকাল সকাল শ্বশুরবাড়িতে পদধূলি দিতে এসেছে। এখন থেকে আবার হসপিটালে ছুটতে হবে। বারান্দায় দাঁড়িয়েছিল পুষ্প। পেছন থেকেই দুটো বলিষ্ঠ হাত তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। ঘাবড়ালো না সে। এই মুহূর্তে এই ঘরে কে আসতে পারে তা পুষ্পের জানা কথা। রাফুন ঘাড়ে থুতনি রেখে বলল, মন খারাপ কেন? কি হয়েছে বলো তো? পুষ্প সামনে ঘুরে দু হাতে রাফুনের গলা জড়িয়ে ধরে বলল, কোথায় মন খারাপ? কিছু হয়নি, আমি ঠিক আছি। রাফুন চোখ ইচ্ছট বড় করে বলল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! তুমি দেখছি আমার বিরহে জ্বলে পড়ে যাচ্ছ। আলতো হাসলো পুষ্প। এতে রাফুন আরও নিশ্চিত হলো তার বউয়ের মন ভালো নেই। অন্য সময় হলে রাফুনের এমন কথাই খিলখিল করে হেসে উঠত সে। রাফুন চিবুক ধরে পুষ্পের গালে শব্দ করে চুমু খেয়ে বলল, এখন তো হসপিটালে যেতে হবে, কাজ শেষ করে রাতের লং ড্রাইভে যাব। এতেও বিশেষ একটা খুশির আমেজ দেখা গেল না পুষ্পের মাঝে। এবার রাফুন পুষ্পকে আরেকটু জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা কি হয়েছে? তুমি না বললে তো আমি বুঝবো না, তাই না? বলো কিভাবে তোমার মন ভালো করতে পারি। কেন মন খারাপ তোমার? আমি কি দোষ করলাম? পুষ্প এবার খানিকটা বিরক্ত হলো। সে নিজেদের পারিবারিক বিষয়ের সমস্যা নিয়ে রাফুনের সাথে কথা বলতে চায় না, কিন্তু রাফুন তখন থেকেই ওই একই টপিক জানার চেষ্টা করছে। তাই হালকা ঝাঁস মেশানো গলায় বলল, উফ, বললাম তো আমার কিছু হয়নি। আমার কি ব্যক্তিগত কিছু থাকতে পারে না? বিয়ে হলে কি ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে হবে? আপনি কাজ শেষ করে ফোন দেবেন, আমি তৈরি হয়ে থাকবো। রাফুন দমে গেল। ভেতরে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। খোঁচাটা বুকেই লেগেছে। আসলে সেই বেহায়া, যার কারণে বারবার সে নিজেই এখানে ছুটে আসে। স্বামী স্ত্রীর মাঝে যে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা এখনও তাদের মধ্যে হয়ে ওঠেনি। শুধুমাত্র কবুল বললে শারীরিক চাহিদা মেটানোকেই সংসার জীবন বলে না। সংসার হলো আস্ত এক ভালোবাসা, মায়া নামক বেড়াজাল। সে পুষ্পকে এখনও সেই বেড়াজালে আটকাতে পারেনি। হ্যাঁ, প্রতিটি মানুষেরই একান্ত বলে কিছু একটা থাকে। তাই বলে স্বামী তার স্ত্রীকে মন খারাপের কথা জিজ্ঞেস করবে না? রাফুন খুব হাস্যরসিক মানুষ, তবে পুষ্পের কথাটায় খুব গভীর ক্ষত সৃষ্টি করেছে। সে চাইলেই ব্যাপারটা অন্যভাবে সামলে নিতে পারত। আপনি যখন কাউকে কোনো বিষয়ে জানাতে চান না, তবে তার সামনে স্বাভাবিক থাকুন। তার সামনে কেন নিজেকে আপসেট দেখিয়ে তার মনে কৌতূহলের বীজ বুনেন? রাফুন কিছুটা দূরে সরে গেল, নরম গলায় বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি, নিজের দিকে খেয়াল রেখো। রাফুন চলে গেল। পুষ্প বুঝতে পারল একজনের রাগ অন্যজনের উপর ঝাড়া উচিত হয়নি। মনে মনে রাগ অভিমান পুষে রাখাও উচিত নয়। যথাসম্ভব সামনাসামনি স্পষ্টভাষী হয়ে তার সাথে কথা বলা উচিত। বাবাকে বলা উচিত, আপনার লোক দেখানো ভালোবাসা আমার সহ্য হচ্ছে না। রাফুনকে কেন জেদ দেখালো? এই বিষয়টা নিয়ে পুষ্প সারাদিন মন খারাপ করে থাকলেও রাতে রাফুনের দেওয়া একটা শাড়ি পরে তৈরি হয়ে নিল, কিন্তু রাফুন আসলো না। পুষ্প নিজ থেকে যতবার ডায়াল করেছে ততবারই রিং হয়ে কেটে গিয়েছে। পুষ্প নিশ্চিত হলো রাফুন তার কথায় কষ্ট পেয়ে আসেনি। এমন পাগলাটে প্রেমিককে কষ্ট দেওয়া তার উচিত হয়নি, একদমই উচিত হয়নি। বহু বছর পর পুষ্পের চোখ ভিজে উঠল। এক ফোঁটা দু ফোঁটা করে টপ টপ ভারী হলো অশ্রুবাড়ি। হরিদস্যের নতুন আগমনে বিদায় নিল একটি কালো রাত। জন্ম হলো নতুন ভোর, ভোরের মিষ্টি রোদ পাখির কলতানে মুখরিত, প্রকৃতি জানান দিল শুভ সকাল। হসপিটালের ওয়েটিং রুমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে পুষ্প। গত রাত থেকেই এই পর্যন্ত কয়েকশো কল মেসেজ করা শেষ, কিন্তু রেসপন্স শূন্য। তাই সকাল সকালই এক দারুণ সিদ্ধান্তে উপনীত হলো। ডাক্তারের রাগ ভাঙাতে আট হয়ে নামলো। এমনিতে বললে এই লোক তার দুটো কথা শোনার জন্য আসবে না, তাই ঠিক করলো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই তার চেম্বারে প্রবেশ করবে। অন্য দিনের মতো আজ আর রাফুনের ঠোঁটে হাসি নেই। রোগীদের সাথে কোমল স্বরে কথা বলছে ঠিকই, কিন্তু চেহারায় কোমলতা লেশ মাত্র নেই। দেখতে দেখতেই পুষ্পর সিরিয়াল আসলো। পার্সটি হাতের মুঠোয় চেপে দ্রুত উঠে দাঁড়ালো। স্তপায়ে এগিয়ে গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। হঠাৎ পুষ্পকে হসপিটালে দেখে চমকে উঠল রাফুন। সে এতটা প্রত্যাশা করেনি।
দরজা চেপে পুষ্প চেয়ার টেনে রাফুনের কাছে ঘেঁষে বসল। রাফুন শান্ত রইল, তার চোখের দৃষ্টি জলের মতো স্বচ্ছ। স্বাভাবিক গলায় প্রশ্ন করল। পুষ্প অস্থির গলায় বলল, সমস্যা তো অনেক কিছু, কোনটা থেকে কোনটা শুরু করব ডাক্তার? রাফুন তীক্ষ্ণ চোখে একবার পরখ করে বলল, মূল সমস্যা থেকে শুরু করুন। পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা হচ্ছে আমার হাজবেন্ড। না মানে আমার একটা ভুলের কারণে তিনি আমার উপর রেগে আছেন। ভীষণ ভয়ঙ্কর সেই রাগ। এখন তিনি আমার ফোন ধরছেন না, মেসেজ সেন্ড করছেন না, কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। আমার বক্ষস্থলে ভীষণ ব্যথা অনুভব করছি। বুক ধরফর ধরফর করে, মাঝে মাঝে চিনচিনে ব্যথা হয়। এখন কি করলে আমার রোগ সেরে যাবে বলুন তো ডাক্তার? রাফুন ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আপনি হার্টের ডাক্তার দেখাতে পারেন। ভুল করে নাক কান গলার ডাক্তারের কাছে চলে এসেছেন। হার্টের চিকিৎসা আমি করি না। রাগে দুঃখে ভীষণ কান্না পাচ্ছে পুষ্পের। কি দরকার ছিল তার রাগ ঝাড়ার? এখন তো ডাক্তার তার সাথে স্বাভাবিক হচ্ছে না। করুণ চোখে তাকিয়ে অসহায় কণ্ঠে পুষ্প বলল, সরি, আমি আর কখনো অযথা আপনার উপর রাগ দেখাবো না ডাক্তার। এবারের মতো ক্ষমা করুন। রাফুন যেন আকাশ থেকে বলল, তার রোগী কি বলছে, কেন বলছে, যেন কিছুই তার বোধগম্য হলো না। এমন এক প্রতিক্রিয়া দিয়ে বলল, শুনুন মিস, আপনার বোধহয় হার্টের সাথে সাথে ব্রেনের ডাক্তারও দেখাতে হবে। এটা হাসপাতাল, এখানে সিন ক্রিয়েট করা সাজে না। পুষ্প এখানে কিছুই করতে পারবে না, বড় জোর হাতটা ধরতে পারবে। তাই করল সে। ঝট করে রাফুনের হাত চেপে ধরে আকুতির সুরে বলল, প্লিজ ডাক্তার, ক্ষমা করে দিন না, আমি সত্যি অনুতপ্ত। রাফুন হাতটা সরিয়ে নিয়ে মুঠোফোনে কারো নাম্বার ডায়াল করলো। পরবর্তী রোগীকে পাঠিয়ে দাও। পুষ্প হতাশ হলো। অন্যের সামনে নিজেদের মনোমালিন্য নিয়ে কথা বলে স্বামীর নাম খারাপ করতে চায় না সে। বেরিয়ে ওয়েটিং রুমে এসে বসলো। আর সে এখান থেকে নড়বে না। রাফুনের কাজ শেষ হওয়া পর্যন্ত এখানেই বসে থাকবে। সে ঠিক করলো বাথরুমে চাপ দিলেও সে যাবে না। প্রয়োজনে কাপড় চোপড় নষ্ট করে ফেলবে, তবুও আজ এক পাও নড়বে না। আধা ঘন্টা পেরানোর পরই রাফুনের অ্যাসিস্ট্যান্ট এসে বলল, ম্যাম, এখানে বসে আছেন কেন? বাড়ি চলে যান। পুষ্প ছেলেটির প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে কি আপনার স্যার এখানে পাঠিয়েছে? ছেলেটি দ্রুত মাথা নেড়ে বলল, না ম্যাম, আপনাকে অনেকক্ষণ যাবৎ বসে থাকতে দেখলাম, বললাম বাড়ি চলে যান। আপনার তো ডাক্তার দেখানো শেষ। পুষ্প উদাসীন হয়ে বলল, আমি আজ সারাদিন এখানে বসে থাকবো। আপনার স্যারকে বলে দেবেন আমি এখান থেকে নড়ছি না। ছেলেটি বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সেখান থেকে কেটে পড়ল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই রাফুনের কানে ফিসফিসিয়ে বলল, স্যার, ম্যাম তো কঠিন আন্দোলনে নেমেছে, উনি আজ এখান থেকে নড়বে না। রাফুনও এইভাবে নিচু স্বরে জবাব দিল। বলে দাও আমি হসপিটাল থেকে পেছন দিকের সিঁড়ি দিয়ে বেরিয়ে গিয়েছি। ছেলেটি এক মুহূর্তও দাঁড়ালো না। পুষ্পকে বলল, ম্যাম, আপনি কিছু খাবেন? না মানে খালি পেটে অনেকক্ষণ বসে থাকবেন? স্যার তো পেছনের সিঁড়ি দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়েছেন। পুষ্প মলিন চেহারায় বলল, আমি কিছু খাবো না। এরপরেই উঠে পড়ল। পার্স হাতে নিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। ছেলেটি রাফুনকে পুষ্পের বেরিয়ে যাওয়ার খবর দিল। সামনের রোগীটি দেখে রাফুন উঠে দাঁড়ালো। জানালার পাশে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দিল। পকেটে এক হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। পুষ্প হেঁটে গিয়ে গাড়িতে উঠেছে। গাড়ি চলে যেতেই রাফুন আগের জায়গায় এসে বসলো। পুষ্প বাড়ি যেতেই রেহানা খালা এসে সামনে দাঁড়ালেন। তার দাদুর নামে বিচার দেওয়া শুরু হয়ে গেল। দুজনে আজও বোধ হয় কিছু নিয়ে ঝগড়া করেছেন। এমনিতেই পুষ্পের মন মেজাজ ভালো নেই, তার উপর এদের প্যান প্যান। রুক্ষভাষী হয়ে বলল, আজ অর্ধবুড়ি আর ওই পুরো বুড়িকে পচা ডোবায় নিয়ে ফেলবো। কিছুদিন বাড়িটা শান্তিতে থাকবে। কথাটি শুনেই পুষ্পের দাদু বিলাপ করে কান্নাকাটি শুরু করলেন। হায় 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 রে হায়, ঘরে দুধ দিয়ে কালসাপ পুষছিলাম, আজ কালসাপে আমারে ডোবায় ফালাইতে কয়। দূর কর দূর কর শয়তান, দূর কর। যেখানে মাছ মূল সেখানে নিয়ে উঠা, এই শরীরে জামাইয়ের বাড়িতে উঠা, এখানে থেকে আমারে বাড়ি ছাড়া করব। হো বাবা গো, তোমরা কোথায় আছো গো? দেখা যাও, তোমাগো আদরের কালসাপ আমারে বাড়ি থেকে বাইর করতে কয়। পুষ্প ফোঁস ফোঁস করে বলে উঠল,
ভেবেছিলাম 3-4 দিনের জন্য পচা ডোবায় ফেলে আসবো, কিন্তু এখন মুখ না বন্ধ করলে 1 বছরের জন্য ডোবায় ফেলে আসবো। সাঁতার কাটতে কাটতে শক্তি বাড়বে তোমার। রেহানা খালা এবার দাদুর পক্ষ নিলেন। দুজনে একতাল হয়ে কিছুক্ষণ পুষ্পের গুষ্টি সহ ধুয়ে শুকাতে দিলেন। পরক্ষণেই পুষ্পের দাদু আর রেহানা খালা আবার ঝগড়া করে পুষ্পের দাদু বললেন, এই কুটনির ঘরের কুটনি, তুই আমার পোলার বংশ লইয়া গাইল্লাস কেন? আমার নাতনি কি আর সাদে তোরে ডোবায় ফালাইতে কইছে? আমি তোরে ডোবায় ফালামো। রেহানা খালার চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এতক্ষণ এই মহিলাই পুষ্পের গুষ্টি ধরে গালাগাল করলো, এখন আবার পাল্টি খায়। কটমট করে রেহানা খালা বলল, তবে রে কুটনি বুড়ি, আজ পাঞ্চাই তো কইও, একটুও গরম পানি চাও, দিবনি তোমার গরম পানি ছ্যাঁকা। পুষ্পের দাদু আর এক দফায় চিল্লাফাল্লা করে বললেন, ওরে পুষ্পুরে, আমার বুবু জান দেখা যা, এই কুটনি নাকি আমারে গরম পানির ট্যাঙ্কে চুবাইব। পুষ্প শুনতে পেলেও গায়ে নিল না। দুজনে যে এতক্ষণ তাকে সহ তার গোষ্ঠী শুদ্ধ গরম পানির ড্রাগে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। দুজনের কাজই হলো খোঁচাখুচি করা। তবে এদের একজন বাড়ি না থাকলে বাড়িটা একেবারে শুনশান মরা বাড়ির মতো নিস্তব্ধ হয়ে থাকে। পুষ্প এদের দুজনকেই ভালোবাসে। এতবার কল মেসেজ করার পরও যখন রাফুন রিপ্লে করলেন না, তখন নিরুপায় হয়ে রিশার নাম্বারে ডায়াল করলো। রিশা খুশিতে গদগদ হয়ে বলল, আরে ভাবি, কেমন আছো? জানো তোমাকে কত মিস করছিলাম, কবে আসবে আমাদের কাছে? পুষ্প ঠোঁট গোল করে শ্বাস ফেলে মনে মনে বলল, এ দেখছি ভাইয়ের মতোই হয়েছে, একটা কথার উত্তর দিতে সময় না দিয়ে 100টা প্রশ্ন করে। পুষ্প উদাসীন হয়ে বলল, আমার আর ভালো, তোমার ভাই আমাকে ভালো থাকতে দিচ্ছে কই? রিশা বিস্মিত হয়ে বলল, সে কি ভাবি, ভাইয়া কি তোমায় মারধর করেছে? তুমি বলতে পারো আমাকে, কোনো ভয় নেই, আমি বাবা মাকে বলবো আর তারা ভাইয়াকে জুতো পেটা করবে। পুষ্পের কাশি উঠে গেল, তড়িৎ গতিতে বলল, আরে না না, তোমার ভাই আমাকে মারতে যাবে কিসের জন্য? সে তো আমার উপর রাগ করে আছে, তাই আমি ভালো থাকতে পারছি না। এখন রাগ ভাঙাবো কি করে আমি বুঝতে পারছি না। রিশা স্বস্তির শ্বাস ফেলে বলল, ও, এটা কোনো ব্যাপারই না, ভাইয়া রাগ 2 মিনিটে উড়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। কি বলছো? এখনো কি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে? আমি কিভাবে নাস্তা নাস্তা চলে যাব? তুমি এসব আমার উপর ছেড়ে দাও তো, বিনিময়ে তোমার ছোট ভাইকে চাই, নাবিল ছাড়া আমি বাঁচবো না। শুধু নাবিল না, আমার ওমায়ের ভাইকেও দিয়ে দিব, তুমি শুধু আমার কাজটা করে দাও। হসপিটাল থেকে বেরিয়েই কারো ডাকে চমকে উঠল রাফুন। পেছনে তাকিয়ে দেখলো তার শ্বশুর দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। মহোদয়কে দেখে বোঝার উপায় নেই তার একটা 22 বছরের মেয়ে আছে। এখনো শরীরের গঠন কতটা পোক্ত। রাফুন হাসি মুখে এগিয়ে যেতেই তিনি বললেন, কেমন আছো ইয়াং ম্যান? রাফুন হাস্যোজ্জ্বল উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রাফুন সহাস্য উত্তর দিল। উত্তরে পুষ্পের বাবা মীর হোসেন চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালো, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো গাড়িতে বসা যাক। রাফুন শ্বশুরের সাথে পায়ে পা মিলিয়ে চলল। নিস্তব্ধ রজনীতে চাঁদের স্নিগ্ধ হাসি, জ্বলন্ত মিটিমিটি তারা প্রাণে ভীষণ ভালো লাগার সঞ্চার করে। সূর্য বিদায় নিয়ে পৃথিবী গাঢ় থেকে গাঢ় অন্ধকারে তলিয়ে যায়, কিন্তু আজকের রাতটি ভিন্ন। সে মোটেও অন্ধকারকে গ্রহণ করেনি। আকাশের বুকে এক ফালি চাঁদ নিয়ে নিজেকে মোহনীয় রূপে সাজিয়েছে। এই রাতটি কারো জন্য নবপ্রেমের মতোই ভালো লাগার, আবার কারো কাছে এক বিষাক্ততার নিদর্শন। কেউ দুঃখের বালুকণায় পাহাড় বানাচ্ছে, কেউ বা উষ্ণ শ্বাসে এক টুকরো সুখ খুঁজে নিচ্ছে। রাতের অনেকখানি সময় শ্বশুর জামাই গাড়িতে বসেই কাটালো। পুষ্পের বাবা স্নিগ্ধ হেসে প্রথমে সংলাপ শুরু করলেন, তুমি হয়তো ভাবছো এত রাতে তোমার সাথে আমার কি কথা থাকতে পারে, কিংবা কথা বলার জন্য এই রাত আর গাড়িকে কেন বেছে নিলাম। রাফুন ঠিক এই কথাগুলোই ভাবছিল, তবে মুখে বলল, ঠিক আছে, আপনি চলুন। মীর হোসেন গলা পরিষ্কার করে বলা শুরু করলেন, আমি এই রাত আর গাড়িতে কথাগুলো বলা উপযুক্ত মনে করছি, নিজের কমফোর্টের জন্য।
দিনে তোমার কাজ থাকে, রাত ছাড়া তোমাকে পাওয়ার উপায় নেই। তাছাড়া এই মুহূর্তে কথাগুলো গাড়িতে বলাই শ্রেয়, কারণ এখানে বললে তৃতীয় কারো কান পর্যন্ত পৌঁছবে না কথাগুলো। মীর হোসেন একটু থেমে ফের বলা শুরু করলেন। আমার মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। যখন ওর জন্ম হলো তখন ওকে দেখে আমার মনে প্রশ্ন জাগলো, এই ভীষণ রকম ফুলের মতো দেখতে মেয়েটির নাম কি দেওয়া চাই। আমি ওর নাম দিলাম পুষ্প। ফুলের মতোই টকটকে কোমল মেয়েটা আমার প্রাণ ছিল। ধীরে ধীরে সময়ের গতি বাড়লো। আমি চাকরির সূত্রে তেমন বাড়ি আসার সুযোগ পেতাম না। তখন সুযোগ পেতাম না, আর এখন সমস্ত সুযোগ পেয়েও বাড়িতে আসি না। পুষ্প যখন একটু বড় হলো, নাবিলের মতো সবার সাথে পাকা পাকা কথা বলতো, তখন আমি এক নারীতে আসক্ত হয়ে পড়ি। দিন দুনিয়া ভুলে ওই নারীর পেছনে ছোটা শুরু করলাম। ভুলে খেলাম আমার বাবা মা আছেন, স্ত্রী আছে, আমার ফুল আমার পুষ্প আছে। সত্য কোনোদিন গোপন থাকে না। বাড়িতে সবাই ব্যাপারটা জেনে গেল। পুষ্পর মা চুপ হয়ে চাপ হয়ে গেল। প্রথম প্রথম না বুঝলেও পরবর্তীতে আমি নিজের ভুলটা বুঝতে পারি। ততদিনে বাড়ি থেকে খবর পেলাম পুষ্পর মা ছাদ থেকে পড়ে গিয়েছে। হাসপাতালে নিয়েও কোনো লাভ হলো না। সেদিন পুষ্পর মায়ের মৃত্যু আমি মেনে নিতে পারলাম না। এতটুকু বলে থামতেই চমকে উঠল রাফুন। অকস্মাৎ এমন কিছু শুনবে ভাবতে পারেনি। চট করেই তার মস্তিষ্কে প্রশ্ন করলো, তাহলে এখন যাকে পুষ্পর মা হিসেবে জানি তিনি কে? মীর হোসেন মাথা নিচু করে জবাব দিলেন। আমার দ্বিতীয় স্ত্রী। রাফুন ইতস্ত করে প্রশ্ন করলো, কিছু মনে করবেন না, উনি কি সেই নারী? মীর হোসেন তড়িৎ গতিতে মাথা নেড়ে বললেন, না, আমি আর ওই নারীর ছায়া মারাইনি। এখন যাকে পুষ্পর মা বলে জানো, তাকে বিয়ে করেছি পুষ্পর মায়ের অভাব দূর করার জন্য। চাকরির জন্য আমাকে কাছে পাবে না, অন্তত মা বলে তো একজন পাবে। কিন্তু পুষ্প তাকে মেনে নিতে পারলো না। নিজের মায়ের জায়গা অন্য কাউকেও সে দিল না। রাফুন একে একে হিসেব মেলালো। সেই জন্যই কি পুষ্পকে আর তার বর্তমান মাকে কখনো ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়নি? পুষ্পের বাবা ফের বলা শুরু করলেন। পুষ্পর মা মারা যাওয়ার পর আমি বাড়ি আসি। মেয়েটার কান্না আমার সহ্য হয়নি। নিজেকে অপরাধী মনে হতো। কে জানে, হয়তো আমার দেওয়া ব্যথা সইতে না পেরে পুষ্পর মা নিজের জীবন নিজেই দিয়েছিল। অপরাধ বোধে আমি মেয়ের কাছে যেতাম না। পুষ্পর দরজায় দাঁড়িয়ে কাঁদতো। বড় ভাইয়ের বউ আর মা এসে কোলে তুলে ওর কান্না থামাতো। ধীরে ধীরে আমার আর পুষ্পর মাঝে দূরত্ব বাড়লো। মেয়েটা আমার সাথে স্বল্পভাষী হয়ে উঠল। পরবর্তীতে একেবারে এড়িয়ে চলতো। সবার চাপাচাপিতে আমি দ্বিতীয়বার বিয়ে করলাম। পুষ্পর আরেকটা মা আসলো, নামে মাত্র মা। সে পুষ্পর আপন মা হয়ে উঠতে পারেনি। পুষ্প তার সঙ্গে পছন্দ করত না। ধীরে ধীরে পুষ্পর মাও হাল ছেড়ে দিল। নিজের মতো করে নিজেকে নিয়ে পড়ে রইল। পুষ্পকে এতটাই ভালোবাসতাম যে দ্বিতীয়বার আর সন্তান নেওয়ার কথা ভাবিনি। যখন আমার মনে হলো আমার মেয়েটার কাছে যাওয়া উচিত, এতদিন ভুল করে দূরে সরে রয়েছি, ততক্ষণে আমার আর আমার মেয়ের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি বাড়ি আসলে পুষ্প সবার সাথে বসে খেতে চায় না। আমাকে যত সম্ভব এড়িয়ে চলে। তার ছোট্ট মনে যে বিশাল অভিমান বাসা বেঁধেছে, মেয়ের অবহেলা এখন আর নিতে পারি না। তাই সুযোগ থাকলেও বাসায় আসতে চাই না। তোমাদের বিয়েতে আসার কথা ছিল আমার। সেদিন আসার পথেই একটা অ্যাক্সিডেন্ট হলো আমার। নিজের অসুস্থতা নিয়ে বিয়ে বাড়ির আমেজ নষ্ট করতে চাইনি। তাই বাড়িতে ফোন করে ব্যস্ততার বাহানা দিলাম। এই যে তোমার সামনে যদি কখনো পুষ্প আমার সাথে কথা বলে, তখন ভেবে নিবে সে পারিবারিক বিষয়গুলো সবাইকে জানাতে চায়। নিজের ব্যথাগুলো নিজের ভিতরেই পুষে রাখে। উপরে সবার সাথে স্বাভাবিক থাকতে চায়। এখন থেকে আমার মেয়ের বর্তমান আর ভবিষ্যৎ তুমি।
তোমাকে কথাগুলো বলার প্রয়োজন ছিল, কারণ মেয়েটা আমার কাছ থেকে যে কষ্টগুলো পেয়েছে, আমি চাই না একই কষ্ট তোমার থেকে পেয়ে পাথর হয়ে যাক। এই মুহূর্তে আমি তোমাকে ভীষণ ভরসা করছি। আশা রাখছি জীবনের সব রকম পরিস্থিতিতে আমার মেয়ের পাশে থাকবে। রাফুন মীর হোসেনকে আশ্বস্ত করে বলল। আপনি চিন্তা করবেন না, আমি আছি ওর পাশে। মীর হোসেন প্রসন্ন হাসলেন। ঘড়িতে সময় দেখে বললেন, তোমার অনেকটা সময় লস করেছি, এবার বাড়ি ফেরা যাক। এরপর দুজনেই দুই দিকে গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে চড়ল। পুষ্প যখন আজ রাফুনের রাগ ভাঙাতে এসেছিল, তখনই রাফুনের রাগ উধাও হয়ে গিয়েছিল। কিন্তু তার আরও একটু দেখতে ইচ্ছে করছিল তার বউ নামক প্রেমিকাটি তার জন্য কি কি পাগলামি করে। পুষ্প যখন ওয়েটিং রুমে বসেছিল, তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণ ছিল বটে। পুষ্প যদি একবার তাকে বের করে নিয়ে যেতে পারত, তবে সেখানেই তার মিথ্যে রাগটাও পানি হয়ে যেত। সেজন্যই আয়োজন করে পুষ্পকে বাড়িতে পাঠিয়ে দিল। অনেক রাত হয়ে যাওয়ায় এখন আর পুষ্পকে কল দিল না। ভেবে রাখলো আগামীকাল কাজ শেষে রাতে বউকে নিয়ে বের হবে, তাকে সারপ্রাইজ দেবে। আজ ঘুমাতে চলে গেল। নাস্তা শেষ করে হসপিটালের জন্য তৈরি হয়ে বাসা থেকে বের হলো রাফুন। আজ সবাইকে কেমন ব্যস্ত দেখালো, সে অত ভাবলো না। এখন মূল কাজ হচ্ছে হসপিটালে যাওয়া, রোগী দেখা, পরিশেষে বউকে নিয়ে ঘুরতে বের হওয়া। পুষ্পের মেজাজ আজ বেশ ফুরফুরে। ভার্সিটি যাওয়ারও চিন্তা নেই। বন্ধুগুলো সব খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠে বসেছে তার বাড়িতে। ইমরান পেটে হাত বুলিয়ে বলল, ভুটকি, তুই নিজে খেয়ে খেয়ে আটার বস্তা চালের বস্তা হয়ে যাবি, আমাদের কিছু খাবার দে, খোদায় পেটের চৌচির হয়ে যাচ্ছে। পুষ্প কটমট করে বলল, আলুর বস্তার 7 দাম, আটা চাউলের 1 দাম, আর কত খাবি? নিজের দিকেও তাকা, আমার দিকেও তাকা, কোন দিক থেকে আমাকে আটার বস্তা মনে হয়? রিয়াদ বলল, শালা সারাদিন খাই খাই করে, এবার খাওয়া একটু কমা, তোর এই হাতির মতো শরীর দেখলে বউ বাপ বাপ করে পালাবে। ইমরান পেটে হাত বুলাতে বুলাতে বলল, মাগো 2টা ভাত দাও, কতটা দিন খাই না আমি। জুই একটা বালিশ তুলে বলল, এই ড্রামের পেট ফুটো করলে খাবার ছাড়া কিছুই পাওয়া যাবে না। ইমরান বিজ্ঞদের মতো বলল, নো, শুধু খাবার নয়, সাথে গুও খাবি। প্রিয়া নাক মুখ কুচকে বলল, এই হালার বরতে বাথরুমে টাঙ্কিতে আধা ঘন্টা চুবিয়ে রাখ, গু খেয়ে পেট ভরাক। ইমরান কবিতা বানালো, ও গো প্রিয়া, তোমারে দেখি আমি চোখু মেলিয়া মেলিয়া, তুমি আমার জানের জান, বাকি সব থু, চলো দুজনে মিলিয়া ভক্ষণ করে ছি 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 গু। সবাই করে হেসে গড়াগড়ি খেলো। প্রিয়া কট মট করে বলল, হালা ভণ্ড, তুই গু খাবি খা, সাথে আমাকে নিমন্ত্রণ জানাস কে? ইমরান আবারও গানের সুরে বলল, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, তুমি বন্ধু মেকআপ মাখো, আমি বলেছি, শেষে মনে প্রশ্ন জাগে গুয়ের কালার কি। পুষ্প হেসে কুটি কুটি। সব পাগলদের দেখা তার সাথে। বন্ধুরা এক পাগল, বর আরেক পাগল। হাসি চেপে রাখার চেষ্টা করে পুষ্প বলল, ভাই তোরা এবার থাম, আমি আর হাসতে পারছি না। ইমরান তুই বাইরে যা, মা চাচি কাউকে বললেই তোর ড্রাম ভর্তি করে দিবে। হসপিটাল থেকে বেরিয়ে বউকে সারপ্রাইজ দিতে রাফুন সোজা শ্বশুর বাড়িতেই গেল। সেখানে গিয়ে হতাশ হলো, তার বউ নাকি তার নানা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে। কি আশ্চর্য, বরের মান ভাঙাতে না পেরে একেবারে নানার বাড়ি গিয়ে উঠতে হবে নাকি? না, এবার দেখছি একটা সাংঘাতিক ধোলাই দিতে হবে। রাফুন মলিন চেহারা নিয়ে বাড়ি ফিরল। রাতের খাবার খেয়ে ঘরে ফিরতেই সে সারপ্রাইজড হলো। প্রচণ্ড শখে তার মুখের বুলি উড়ে গেল। ভরকে গেল রাফুন। বিস্ময় ভাব না কাটতেই আচমকা আক্রমণে তাল সামলাতে পারল না। পুষ্প কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে এসে রাফুনকে জড়িয়ে ধরল। ধাক্কা সামলাতে না পেরে রাফুন খাটে পড়ে ভর্তা হয়ে গেল। পুষ্প ছাড়ল না, শক্ত করে জড়িয়ে ধরে বলল,
পুষ্প ছাড়ল না, বরং হাতের বাঁধন আরেকটু শক্ত করে বলল। না, ছাড়বো না। আগে বলুন আপনি রাগ করে নিন। রাফুন মজার ছলে বলল। কি সাংঘাতিক, কি সাংঘাতিক পুষ্প। শ্বশুর আব্বাকে কিভাবে বলি তার মেয়ে আমাকে ছাড়া বাঁচবে না? পুষ্প মেয়েকে রাগ দেখিয়ে বলল। আপনাকে এত কথা বলতে বলিনি, আপনি আগে বলুন আমার উপর রাগ করে নিন। রাফুন বলল। আগে তো আমাকে ছাড়ো, ঘামে ভিজে আছে শরীর। আর বেশিক্ষণ এভাবে থাকলে দুর্গন্ধ ছড়াবে। ফ্রেশ হতে দাও আগে। পুষ্প সরে বসল। রাফুন বড় বড় শ্বাস নেওয়ার ভঙ্গিতে উপরে 2 হাত তুলে বলল। আজ বড় বাঁচা বেঁচে গিয়েছি, আল্লাহ রক্ষা করেছেন। এক্ষুনি বুকে পাথর চাপা পড়ে মারা যেতাম। পুষ্পের তীক্ষ্ণ চাহনি নজরে পড়তেই রাফুন ওয়াশরুমে ঢুকে পড়ল। খাটের উপর বসে পা দোলাতে দোলাতে রাফুনের অপেক্ষা করলো পুষ্প। এই ঘরটা দেখার মতো আর কিছুই নেই। আজ বিকেল থেকেই ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শেষ। একেবারে গোসল নিয়েই বের হলো রাফুন। চুলে তোয়ালে চালাতে চালাতে জিজ্ঞেস করলো। কি ব্যাপার বলো তো, তুমি একেবারে শ্বশুরবাড়ি, কাহিনী কি? পুষ্প ভাব নিয়েই বলল। আমার শ্বশুর বাড়ি আমি কখন আসবো না সেটা জানার আপনি কে? রাফুন কিছু বুঝে ফেলার ভঙ্গিতেই ঈষৎ চোখ বড় করে বলল। ও, আমি তো ভুলেই গিয়েছি এটা আপনার শ্বশুরবাড়ি। তবে কৃপা করে যদি এই অধমকে কাহিনীটা বুঝিয়ে বলতেন তাহলে বড়ই উপকৃত হতাম। পুষ্প বলল। আপনি উপকৃত হলে আমার কি লাভ? আজ আঙ্কেল আন্টি রিসে গিয়ে আমাকে নিয়ে এসেছে, পরে রিসেপশন অনুষ্ঠান করা যাবে, তবে আপনাকে জানানো বারণ ছিল। রাফুন কপালে ভাঁজ ফেলে বলল। নিশ্চয়ই এই বুদ্ধি আপনার আর আপনার ননদিনীর। পুষ্প ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে অন্যদিকে ফিরে গেল। রাফুন মিটিমিটি হেসে পুষ্পের গালে চুমু দিয়ে বসলো। পুষ্প 2 হাতে মুখ ঢেকে বলল। খেতে আসুন, আন্টি বলে দিয়েছে আপনি আসলে খাবার দিতে। রাফুন মাথা দুলিয়ে পুষ্পের পিছু পিছু ডাইনিংয়ে গেল। খাবার সব বেড়ে রাখাই আছে। রাফুন হাত ধুয়ে বসে পড়ল। পাশের চেয়ারে টেনে পুষ্পকে ইশারা করলো বসে পড়তে। পুষ্প আমতা আমতা করে বলল। আপনি খেয়ে নিন, আমিও এই তো বসছি। রাফুন বলল। 2 প্লেটের দরকার নেই, পাশে বসো, আমি খাইয়ে দিচ্ছি। এটা শুধু গতকাল রাতে একটু কষ্ট করে দেওয়ার জন্য পুষিয়ে দিচ্ছি। পুষ্প একটি খাবারের প্লেট ঢেকে রাখলো। 1 প্লেটেই ভোজন শেষে দুজন ঘরে গেল। রাফুন একটু রোমান্টিক মুডে আছে। তখনই ঘরে প্রবেশ করলো নাবিল। খাটের মাঝখানে বসে বলল। আপু, আমি তুমি আর দুলা ভাইয়ার মাঝখানে ঘুমাবো। রাফুন হতবিহ্বল চাহনি নিক্ষেপ করে বলল। এ আবার কোথা থেকে উদয় হলো? ও আমার সাথেই এসেছে। পুষ্পের কথা শেষ হতে না হতেই নাবিল বলল। বালিশ দাও, রিসা আপুর সাথে ঘুমাবো না, সে আমাকে লজ্জা কথা বলে। রাফুন বলল। তুমি না বড় হয়ে রিশাকে বিয়ে করবে, একটু লজ্জা কথা বলে কিছু হবে না। নাবিল যাবে না বলে জেদ ধরে রইল। রাফুন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল। শালাবাবু আসার সময় পেল না, শেষমেশ আমার মোড়ের 12টা বাজাতে তাকে এখনই আসতে হলো। রিসা রুমে ঢুকে বলল। নাবিল জামাই, আসো আসো, এত রাগ করলে তো হবে না। চলো আপু, আর দুলাভাইকে ডিস্টার্ব করা একদমই উচিত নয়। নাবিল মুখ ঝামটা মেরে পুষ্পের পেছনে লুকিয়ে বলল। তোমার সাথে যাব না, তুমি আমাকে লজ্জা কথা বলো, আমি তোমাকে বিয়ে করব না। পুষ্প রিসাকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল। আচ্ছা, ও ঘুমাক আমাদের কাছে। রিসা ভাইয়ের অসহায় চেহারায় নজর দিল। রাফুন ইশারায় বোঝালো, যা বোন, আমার কপালে এটাই লেখা ছিল। রিসা চলে গেল। মাঝখানে বালিশ দিয়ে নাবিল শুলো। দুপাশে রাফুন আর পুষ্প। সকালে ঘুম ভাঙতেই পুষ্প নিজেকে আবিষ্কার করলো রাফুনের পিঠের মাঝে দেওয়া অবস্থায়। রাফুন উপর হয়ে শুয়ে আছে, নাবিলের মাথা বিপরীত দিকে, পা পুষ্পের উপর। সকাল সকাল নিজেদের এই অবস্থা দেখে পুষ্প ধরেই নিল রাতে এমন উলটপালট হওয়ার সম্পূর্ণ দোষ নাবিল আর রাফুনের, কারণ সে তো রাতে উলটপালট হয়ে ঘুমায় না। রাতে খাবার টেবিলে সবাই একত্রিত হয়েছে। রাফুনের দাদি মেজো ছেলের কাছে গ্রামে ছিলেন কিছুদিন, এখন বড় ছেলের কাছে ঢাকা এসেছেন। কিছুদিন পর আবার ছোট ছেলে, আবার মেয়ের কাছে, এভাবেই সব ছেলে মেয়েদের কাছে ঘুরে ফিরে থাকছেন। নাত বউ তার পছন্দ হয়েছে, তবে খাবার টেবিলে একবার বেশ হুমকি দিলেন।
বাচ্চা কাচ্চা নিয়ে নিতে, নয়তো নাতিকে আরেকবার বিয়ে করিয়ে ফেলবেন। রাবণ চুপচাপ খাবার গিলছে। সে ভাবলেশীন, যেন কিছুতেই তার কানে পৌঁছায়নি। পুষ্প কটমট দৃষ্টিতে তাকালো রাফুন আর দাদি শাশুড়ির দিকে। মনে মনে দাঁত দিয়ে দুজনের হাড় মাংস চিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। খাবার শেষ করেই দাদি পুষ্পকে ডেকে বসলেন নিজের ঘরে। পুষ্প খাওয়া শেষ করেই দাদির ঘরে গেল। তিনি পাশে ইশারা করে বললেন, বসো। পুষ্প বিনা বাক্য ব্যয়ে পাশে বসে পড়ল। দাদি নরম স্বরে বলল, শোনো বউ, তুমি আমার কথায় রাগ হইও না। তোমরা তো বাচ্চার কথা কইলেই রাগ হও। সংসার তোমাগো, বাচ্চাও তোমাগো। তবে জামাইরে আঁচলে বাইন্দা রাখবা, দরকার হইলে কাঁঠালের আঠা দিয়ে আটকাই রাখবা, কোনো মতেই যেন আঁচল ছিঁড়া যাইতে না পারে। রাফুন হাত তালি দিতে দিতে ভেতরে প্রবেশ করে বলল, বাহ দাদি বাহ, তুমি তো দেখছি সাংঘাতিক চিটারি করছো। চোরকে বলছো চুরি কর, গেরজ থেকে বলছো সজাগ থাক। এদিকে আমার বিয়ে দিচ্ছ, আবার তাকে আঁচলে বাধা শিখিয়ে দিচ্ছ। আমার আর বিয়ে করা হলো না। পুষ্প রোশানল দৃষ্টি মেলে বলল, বিয়ে করা ছুটাচ্ছি। রাফুন ভয় পাওয়ার ভান করে বলল, দাদি তুমি আমার কি সর্বনাশটা না করলে। আজ রাতে আমায় খাটের বাইরে ছুঁড়ে মারবে, শুধু একটা হাঁচি আমাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি সারা জীবন হেঁচে যাব, তাতে কার কি সমস্যা? আমি কি বলেছি নাকি আমাকে বিয়ে করুন? রাফুন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসলো। দাদি দুজনের কাণ্ড কারখানা দেখে ঠোঁটে ঠোঁট টিপে হাসছেন। পুষ্প দপ দপ পা ফেলে বেরিয়ে গেল। রাফুন দাদির সাথে কিছুক্ষণ কথা বলে নিজেও ঘরে ফিরলো। এসেই দেখলো তার জনাবা খাটের শেষ প্রান্তে উল্টো হয়ে শুয়ে আছে। এ ধারে জীবনেও গা ঘেঁষতে আসবে না। রাফুন আস্তে আস্তে কাছে ভিড়ল। পেছন থেকে জড়িয়ে ধরতেই ঝাঁঝালো সুর কানে বাজলো। একদম কোনো কথা নেই আপনার সাথে। রাফুন বলল, আমি তো হাসতে হাসতে দিন পার করি। যান, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করুন। সে কি, আমি বিয়ে করলে তুমি রাগ করবে না? পুষ্প ফোঁস করে শ্বাস ফেলে রাফুনের দিকে ঘুরল। শক্ত চোয়ালে বলল, কাল সকালে গিয়ে রামদার অর্ডার দিব। রাফুন শব্দ করে হেসে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, এখন থেকে পিঠে ট্যাগ লাগিয়ে ঘুরতে হবে। আমার একটা জল্লাদ বউ আছে, মেয়েরা আমার থেকে দূরে থাকুন। এ পর্যায়ে পুষ্প নিজেও হেসে দিল। শরতের স্নিগ্ধ কোমল প্রকৃতি, মেঘমুক্ত আকাশের শিমুল তুলোর মতো শুভ্র মেঘের ভেলা, দুর্বা ঘাস ভিজে ওঠে শিশির বিন্দুর ছোঁয়ায়। দূর থেকে শিউলি ফুলের সুবাস ভেসে আসে। ইদানিং পুষ্পের সময়গুলো বেশ আনন্দে কাটে। সারাদিন শাশুড়ি, ননদ, শ্বশুর এদের সাথেই সময় কাটে। রাত হলেই রাফুনের সাথে খুনসুটিতে মেতে থাকে। শুক্রবার দুজনে মিলে ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে রাতে লং ড্রাইভে বের হয়।